প্রেজেন্ট কমপ্লেন গেল। এবার প্রেজেন্ট কমপ্লেনে গেলে আমার বিশেষ অঙ্গভিত্তিক তার সমস্যা কী কী আছে, পার্টিকুলার সিমটম যেটা আমাদের রেপার্টরির ভিতরে আছে, যে তুমি একটা সমস্যার কথা বলেছো, তোমার নিউরোগ্যাস্ট্রিক ডিসঅর্ডার, তোমার অন্যান্য অর্গানে আর কোনো সমস্যা আছে কিনা। আমরা যখন কেস টেকিং করি বারবার বলি রোগীকে, আপনি যেটা বলেছেন আর কিছু বলার আছে, অন্য কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো অঙ্গে কোনো সমস্যা আছে কিনা, এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করবে। সাধু রোগী মাত্র যাই বললো পেটে ব্যথা, পেটে ব্যথা নিয়েই বসে থাকেন না। ওই পেটে ব্যথাটা দেখা যাচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালিটি নাও থাকতে পারে, তার নিজস্ব স্বতন্ত্র না থাকতে, সে আরেকটা রোগের লক্ষণ হিসাবে আসতে পারে। এই জন্য আপনার সামগ্রিকভাবে অনুসন্ধান করতে হবে। সেটা হলো তার অন্যান্য পার্টিকুলার যে সিমটম আছে, এর পার্টিকুলার সিমটমটা কথাটা হলো কিন্তু আপনার রেপার্টরির ভাষা, তার পার্টিকুলার একটা চ্যাপ্টার আছে আলাদা। তার মানে বিশেষ অঙ্গভিত্তিক রোগ, হাঁটুতে, কনুয়ে, পায়ে, পায়ের তলায়, নাকে, কানে, গলায়, এরকম পার্টিকুলার পার্ট নেমে যাবেন, আসতে ক্রমান্বয়ে যাবেন, আপনার এখানে সমস্যা আছে, ওখানে সমস্যা আছে, ওখানে সমস্যা আসেনি, এটাকে বলা হয় পার্টিকুলার সিমটম। রোগী বলবে কিন্তু মেইন কমপ্লেন বলেছি আমরা, বা প্রেজেন্ট কমপ্লেন। মেইন কমপ্লেন বলা যায় না, প্রেজেন্ট কমপ্লেন, মানে সে কী সমস্যা বলছে। মেইন কমপ্লেন ওর ভিতর থেকে আপনার খুঁজে বের করতে হবে যে এটার ভিতরে আসলে মেইন কোনটা। রোগীর কাছে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারে, কিন্তু অনেক সময় আবার ভুলও বলে। এই জন্য আপনার খুঁজে নিতে হবে যে মেইন প্রেজেন্ট কমপ্লেনের ভিতরে মেইন কমপ্লেন কোনটা। আচ্ছা যাই হোক, আমরা পার্টিকুলার সিমটম আপনাদের চ্যাপ্টারের ভিতরে দিয়েছি। ওখানে পার্টিকুলার চ্যাপ্টারের ভিতরে অ্যানাকার্ডিয়ামের যদি আমরা খুঁজে যাই, সেইখানে পাবো আমরা পাকস্থলীর শূন্যতাবোধ, খালি খালি বোধ এবং তার চাপ ধরা, একটা চাপ। এই জন্য আপনারা পড়ে আসছেন বইয়ের ভিতরে যে অ্যানাকার্ডিয়ামের রোগীর মলদ্বারে প্লাগ বা সিপি আটকানোর অনুভূতি, এরকম পড়েছেন না? এখন মলদ্বারে সিপি আটকানো অনুভূতি, এ যদি রোগীরে বলি, ওই রোগী বলবে তো স্যার আপনাদের ওই হোমিওপ্যাথি সিপি কোনোদিন আমি ঢুকাই নাই, আমি অনুভূতি বুঝবো কী করে? তাহলে ওইটার বিকল্পটা হলো কি আমাদের, যেটা চাপবোধ, খিসে ধরার মতো, কোনো জায়গায় একটা জায়গায় প্লাগ দিয়ে আটকানোর মতো। আমরা বুঝতে পারি যে আমার এইখানে যদি একটা জিনিস শক্ত করে একটা লোহা ঢুকিয়ে দিয়ে দেয়, তাহলে আমার ওখানে অনুভূতিটা কেমন হতে পারে। তাহলে আমার রোগীর ভিতরে হবে আমাদের পাকস্থলী শূন্যতা একটা বোধ থাকবে, সেন্সেশন। আমরা আগেই বলেছি শূন্যতার ভিতরে সে বসবাস করে, মনে হয় চারিদিক শূন্য, পৃথিবী শূন্য। অনেক সময় বলে মাথায় কাজ করে না, কেমন জানি সব খালি খালি লাগে, শূন্য শূন্য লাগে। তাহলে এরকম কথা আপনারাও মনে হয় শোনেন, পৃথিবীটা কেমন জানি খালি খালি শূন্য 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 লাগে। এবং তারপরে যদি ওই সময় ভুলও মন এসে যায়, কোনো কিছু না হয়, তাহলে আপনি একটু এদিকে খেয়াল করেন, আমাদের হোমিওপ্যাথির দিকে আসেন, যে আমার মাঝে মাঝে কেমন জানি শরীরটা শূন্য শূন্য মনে হয়, পৃথিবী কেমন জানি খালি খালি মনে হয়, শূন্য শূন্য, কেউ নাই নাই, মরুভূমি মরুভূমি। আবার ইদানিং আমি স্মৃতিশক্তিতে কিছু রাখতে পারি না, আপনার সংকেত দেওয়া শুরু হয়ে গেছে, আপনি অ্যানাকার্ডিয়ামের দিকে আসতে পারেন বা অন্যান্য মেডিসিনের দিকে আসতে পারেন। তার মানে একজন ভালো হোমিওপ্যাথির কাছে আসতে পারেন। 2 নম্বরে হলো মলদ্বারের সিপি বা প্লাগের মতো অনুভূতি, যেটা বললাম, ওই যে শূন্যবোধ, আটকানো বোধ, ওইটাই সরাসরি কেউ কেউ বলবে বা বইয়ের ভিতরে আছে প্লাগ অথবা কি আছে সিপি, মানে মলদ্বারে একটা কিছু কিছু সিপি দিয়ে আটকিয়ে রাখা বা একটা প্লাগ দিয়ে আটকিয়ে রাখা। তারপরে আর একটা অনুভূতি আছে আমাদের, অনুভূতি না, সেটা মনে হয় সমস্যা। তার মানে তার পার্টিকুলার কমপ্লেন, সেটা হলো স্নায়বিক দুর্বলতা। আরেকটা আছে ত্বকে চুলকানি। আমরা জীবনও চিন্তা করি অ্যানাকার্ডিয়ামের চুলকানি কথা শুনলেই আমাদের চুলকানি শুরু হয়ে যায়, সালফারের চুলকায়, সালফার এই চুলকানি আরম্ভ করে, সালফার আর সরিনাম, আর কেউ আমাদের চুলকাইতে পারে না। কিন্তু আজকের থেকে ধরে নেন অ্যানাকার্ডিয়ামও চুলকায়, আমাদের চুলকায় সালফার, সরিনাম, আর মলদ্বারে চুলকায় হলো স্কিউলাস হিপ, না খোসা মারে, চুলকানোর অনেক ঔষধ আছে আমাদের। তারপরে হলো আমাদের হজমে দুর্বলতা, আপনাদের সিটের ভিতরে আছে হজমে দুর্বলতা। তাহলে এগুলো আমরা পার্টিকুলার এর কাছ থেকে পেতে পারি, তার মেইন কমপ্লেনের সাথে বা প্রেজেন্ট কমপ্লেনের সাথে আমরা তার পার্টিকুলার সমস্যা পেতে পারি। একটা হজমের সাথে একটা স্নায়বিক সমস্যা, আর একটা পেতে পারি ত্বকে চুলকানি, একটা পেতে পারি মলদ্বারে সিপি আটকানো বা প্লাগ আটকানোর মতো, আর একটা হলো পাকস্থলীতে শূন্যতাবোধ। এই সিমটমগুলো আমরা পার্টিকুলার হিসেবে তার কাছে আশা করতে পারি। থাকবেই যে তা নয়, রোগী বেদে এগুলো হতে পারে। এইবার যা কিছু হলো, এইবার আমাদের দরকার হলো যে ভাইরে ভাই, আপনার তো অনেক কিছু হলো, আঙ্গিক লক্ষণ শুনলাম, মেন লক্ষণ শুনলাম আপনার কাছে, এবং রোগের প্রকৃতিও বুঝলাম, চরিত্রও বুঝলাম, আপনার এটার কজেশন কি, কারণটা বের করতে হবে। কারণ বের করতে হবে না, কারণ বের করতে হবে। দেখেন আমাদের ম্যাটেরিয়ামেটিকে সাধারণভাবে কি এক একজনে এক এক জায়গায় লিখে গেছে, এরকম কেস টেকিং ফরম্যাটে লেখা নেই, কেন লেখেন নাই?
তার মানে এলোমেলো করে দিয়ে আমাদের ওই এক জায়গায় কারণ, একই বইয়ের লেখক একজন কারণ লেখছে 10 নম্বরে 5 নম্বরে, আরেকজন লেখছে 17 নম্বরে, আবার ওই একই লেখক একটা মেডিসিন লেখছে 5 নম্বরে, আরেকটা লেখছে 9 নম্বরে। কেন হবে? তুমি একটা ফরম্যাটে আসো, এই ফরম্যাটটা আমাদের শিখিয়ে নাও এখন থেকে। এগুলো শিখলে আমার ছেলেমেয়েরা পাশ করে আর এই জটিলতায় পড়ে না। কী করব, কীভাবে কেস টেকিং করবো, কীভাবে ঔষধ হিসাব করব, কীভাবে রেপার্টরি করব, এই চিন্তাগুলো না আসে না। আমার এক ফর্মেটে এক কাগজের ভিতরে ম্যাটেরিয়াল মেডিকেল, রেপার্টরি, কেস টেকিং, রুব্রিক এবং কেস টেকিংয়ের পদ্ধতি এবং আইডল পদ্ধতি আশা করি। আচ্ছা, কারণের ভিতরে আমার বিভিন্ন কারণ থাকতে পারে। আপনারা শুধু পড়ে আসছেন উত্তেজক কারণ আর পরিপোষক কারণ, ওই দিয়ে কিচ্ছু হবে না, পাশ করার জন্য লেগেছে। কারণের ভিতরে আপনার প্রথমেই আসতে হবে মায়াজমেটিক কজেশন, যে মা মূল কারণ, কজেশন অফ মাদার, তার মানে কারণের মাকে মায়াজম, সেই মায়াজমের কারণটা নেবেন। আমরা যদি অ্যানাকার্ডিয়ামের মায়াজম খুঁজি, আমাদের বইগুলো অনেক সময় বলে গেছে, বই ঔষধের নামটা লেখে ওইখানে লিখে গেছে সোরা, সিফিলিস, সাইকোসিস, কোনোটায় সোরা, কোনোটা অ্যান্টিসরিক, কোনোটা সিফিলিটিক। ভুয়া তালিকা। প্রমাণ নিয়ে আসেন, আমি এখন দিয়ে দেবো। যেটা ভুয়া। আপনার রাষ্ট্রাক্সের বলে কি কয় অ্যান্টিসরিক ঔষধ, শুধুমাত্র অ্যান্টিসরিক ঔষধ ছেড়ে দিয়েছে। আসেন অধিকাংশ বইয়ে ইহা একটি অ্যান্টিসরিক ঔষধ। আপনার রাষ্ট্রাক্স যদি শুধু অ্যান্টিসরিক ঔষধ, বাত তৈরি হয় কার? সাইকোটিকের। রাষ্ট্রাক্স বাতের ঔষধ। হাইড্রোজিনয়েড, রাষ্ট্রাক্স সেরা ঔষধ। হাইড্রোজিনয়েড কি সোরার মায়াজামের নাকি সাইকোটিক মায়াজামের? সাইকোটিক মায়াজামের। তাহলে কোথায় কি হলো? বৃষ্টিতে ভিজলে, ঠান্ডায় ভিজলে, ঠান্ডা জায়গায় থাকলে, এগুলো অধিকাংশ সব সাইকোটিক। আর তুমি লিখে রাখবা ওইখানে, বইয়ের ঔষধ লিখে দিয়ে তুমি একজন লেখক লিখে রাখবা যে ইহা একটি অ্যান্টিসরিক ঔষধ। তার মানে আমারে তুমি শিখাচ্ছ এগুলো। কেন এগুলো ভাঙেন না আপনারা? অসংখ্য ঔষধের ভিতরে আছে এরকম রোগ, ভিতরে যা লিখেছে সেখানে সাইকোটিকের বর্ণনা ভিতরেই হয়ে গেছে, উপরের তিলক দিয়ে হয়ে গেছে এটা একটা অ্যান্টিসরিক ঔষধ। তাহলে কেন আমার সন্তানদের, এই ছেলে মেয়েদের তুমি এই কন্ট্রাডিকশনের ভিতরে ফেলে দিয়েছো? এই জন্য তো আমরা শিখতে পারি না, ধারাবাহিকতা নাই, সত্যতা নাই। এক এক রকম বই পড়ছি, এক একজন এক একটা অভিজ্ঞতা নিচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের আছে কজেশনের ভিতরে সোরা, এবং কেন সোরা সেটা আমার প্রমাণ করে দিতে হবে। আমি যে সোরা লিখবো যে এই ঔষধটা সোরার, একটা তিলক লাগিয়ে দেবো, সেই তিলকের উপরে আমার অবশ্যই প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ এটা অ্যান্টিসেপ্টিক, তুমি প্রমাণ দাও। সেই প্রমাণটা আপনারা ওখানে দেখেন লেখা আছে মানসিক দুর্বলতা এবং উদ্বেগ। তো এই মানসিক দুর্বলতা এবং উদ্বেগ এটা আমাদের সোরামায়াজম থেকে আসা, যেটা আমার অ্যানাকার্ডিয়ামের ভিতরে আছে। তারপরে আছে সন্দেহ, প্রচুর সন্দেহ আছে তার ভিতরে, এবং গোপন মানসিক দ্বন্দ্ব অ্যানাকার্ডিয়ামের ভিতরে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, যেটা তৈরি করে দিয়েছে তার সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজম তৈরি করে দিয়েছে এই সন্দেহ প্রবণতা এবং গোপন যে মানসিক দ্বন্দ্ব এবং ফিক্সড আইডিয়া এবং ডিলিউশন, এসব তৈরির পিছনে মূল কারণ ছিল কে? আমাদের সাইকোটিক মায়াজম। তাহলে আমি মায়াজম বলবো, সেটা আমি প্রমাণ করে দেবো না যে কে আসছে, কোন জায়গা থেকে আসছে। তাহলে হয় কি স্টাডিটা দেখেন, আমি মায়াজমও শিখে যাচ্ছি একত্রে, কোথা থেকে আসছে, এবং আমি ক্রমান্বয়ে সত্যের দিকে আগাচ্ছি, আবেগের কোনো জায়গা নেই এখানে। তারপরে আছে সিফিলিটিক। এই ঔষধের সামগ্রিক আলোচনার ভিতরে আপনারা পাবেন আত্মধ্বংসকারী চিন্তা, নিজের আত্মাকে ধ্বংস করার তার ভিতরে একটা টেন্ডেন্সি বা চিন্তা বা নিষ্ঠুরতা আছে, প্রচণ্ড নিষ্ঠুর। অ্যানাকার্ডিয়াম মানেই হলো আর এক নাম নিষ্ঠুর। অ্যানাকার্ডিয়ামের শিশুর বাচ্চার থেকে একটা পোকা যেতে পারে না। অ্যানাকার্ডিয়ামের বাচ্চার সাথে একটা বিড়ালের বাচ্চা দেন, ওরে এশাসিকদের বানাই দেবে। হ্যাঁ, ঠিক আছে, ওর গলায় দড়ি বাঁধে ফাঁসিতে ঝুলাবে, ড্রেনে চুবাবে, মারিয়ে দিয়ে লাস্টে গাছের ডালে টানাবে। এই নিষ্ঠুরতা আছে। একটা পোকা গেলে তার ডলিয়ে মারিয়ে দিয়ে ওর কেমিক্যালস বাইর করে দেবে যে কোথায় কী আছে। এই নিষ্ঠুরতার ঘটনাটা আমাদের এর ভিতরে আছে। তাহলে এই নিষ্ঠুরতা যে কথাটা বললাম এবং আত্মধ্বংসকারী বা সুইসাইডাল টেন্ডেন্সি কার? এই ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা কার? সিফিলিটিক মায়াজামের। সোজা হিসাব। তাইলে তুমি মেয়েরা ঔষধটা পড়ো, ওষুধটা পরে বোঝো, মায়াজম পড়া থাক আগেই, পড়ে তারপরে তুমি বই লিখতে বসো। তুমি লক্ষণ বলবা এক জায়গায় আন্দাজে, আর ভিতরে বলবা আর এক জায়গায়, তা হবে না। তোমার প্রমাণ করে দিতে হবে, যে আমি এটা সিভিলিটিকে নিলাম, সাইকোটিকে নিলাম, আবার ছড়িকেও নিলাম। তাহলে কমপক্ষে আমি একটা ইঙ্গিত দিয়ে যাই, একটা দুটো লক্ষণ দিয়ে প্রমাণ করে যাই যে হ্যাঁ ঘটনা সত্য, এখানে আবেগের কোনো জায়গা নেই। তাহলে আমার
যখন কজেশন খুঁজবো অ্যানাকার্ডিয়ামের প্রথমেই নেব মায়াজমেটিক কারণ, তার ভিতরে আছে সোরা, আছে সিপিলিটিক, আছে সাইকোটিক। এইবার আমরা আর কি পাবো, তার ফিজিক্যাল কজেশন, অন্য দৈহিক কোনো কারণ আছে কিনা, এ তো মায়াজমেটিক কারণ গেল। এছাড়া আর কিছু আমি অন্যায় ঘটিয়েছি কিনা, আমি নিজে নিজে কিছু ঘটিয়েছি কিনা, সেখানে আমার কমপক্ষে দুটো চ্যাপ্টার আমার টাচ করতে হবে, একটা হলো ফিজিক্যাল আর একটা মেন্টাল, যেখানে কোনো সমস্যা বা দিয়ে রোগ তৈরি করেছে কিনা, বা রোগকে সহায়তা করার জন্য আর কিছু দিয়েছে না, মায়াজম তো আছেই। সেইখানে আমরা পাবো উত্তেজক খাদ্য, ফিজিক্যাল উত্তেজক খাদ্য এবং অতিরিক্ত কফি পান। কফি পান, আমরা জানি কফির ভিতরে ক্যাফেইন বলতে একটা অ্যালকালয়েড আছে, যেটা আমাদের নার্ভের পরে যথেষ্ট প্রভাব সৃষ্টি করে এবং সাময়িক সে মুখ্য ক্রিয়ায় আমাকে উত্তেজিত করে, এবং এই ক্যাফেইন একসময় গৌণ ক্রিয়ায় আমাকে নিস্তেজ করে দেবে সেনাই। কফি খাইলে খুব আরাম পাচ্ছি, হ্যাঁ। অনেক বলে ভালো ঘুমটুম হয় না, আজকে টই করবে না, এক কাপ ভালো কফি দাও, খাইয়ে তুমি ঠিকই ঘুমাচ্ছ, কালকেরও খেয়ে ঘুমাচ্ছ। এটা হলো মুখ্য ক্রিয়া। এক সময় ওই ভিতরে ক্যাফেইন ধীরে ধীরে তোমার নার্ভের ভিতরে এমন কাজ করবে, তোমার ঔষধ খেয়েও আর ঘুম হবে না, এমন দিন আসতেছে, হ্যাঁ। এবং পাকস্থলীর পরে তোমার ওই যে নিউরোগ্যাস্ট্রিক যে ডিসঅর্ডারটা, ওইটা সৃষ্টি করার জন্য এই সমস্ত উত্তেজক খাবার যথেষ্ট প্রভাব ফেলে। তাহলে মানসিক কারণের ভিতরে আমরা যাবো যে ভাই তোমার যে এত কিছু হয়েছে, তোমার মানসিক কোনো কারণ কিছু আছে নাকি? কি আপনারা যেটা ক্লাস করেছেন এর ভিতর থেকে বলতে পারবেন না? তার ভিতরে শোক আছে, তার ভিতরে রাগ চাপা আছে, তার ভিতরে অপমান হজম করা আছে, তার ভিতরে ব্যর্থতার ইতিহাস আছে, তার ভিতরে অতিরিক্ত মানসিক শ্রম এটা থাকতে পারে। এবং সবচেয়ে বড় যে একটা ঘটনা লুকিয়ে আছে, যেটা আমাদের পরিবারের ভিতরে অনেক জায়গায় পাওয়া যায়, আমরা প্রায় দেখি পরীক্ষার সময় এক ধরনের মানুষ এসে অসুস্থ হয়ে যায়, যেটাকে বলে এক্সাম ফেয়ার বা এক্সাম ম্যানিয়া। এই এক্সাম ম্যানিয়া মানে তার মানে পরীক্ষার প্রতি, সামনে পরীক্ষা আসে, কী করবানি ওরে আল্লাহ, সারা বছর পরে পরীক্ষার সময় এসে এই ম্যানিয়ার জন্য, এই ভীতির জন্য সব এলোমেলো করে দিনে অসুস্থ হয়ে যায়, বা স্যালাইন লাগার লাগে, জ্বর আসবে, কাশি আসবে, পেটে ব্যথা হবে, মাথা যন্ত্রণা হবে, বমি হবে, পাতলা পায়খানা হবে। এই আমার একদম সামনের এইখান থেকে গেট থেকে বেরোয় একদম সামনাসামনি যে একতলা দোতলা বিল্ডিংটা করেছে, পিছনে একতলা বিল্ডিং আছে, ওই বাড়ির একটা ছেলে আছে। তার এই প্রথম জীবন থেকে এসে আমরা দেখেছি ম্যাট্রিক পরীক্ষা, আইএ পরীক্ষা, বিএ পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা, যা কিছু দিয়েছে সব এইখানে ভ্যানে করে স্যালাইন দিয়ে ঝুলাই না লাগছে। একটা পরীক্ষায় সে মিস করতে পারে নাই, মানে বেঁচে যায় না, প্রত্যেকটা পরীক্ষায় তাকে স্যালাইন দিয়ে হলে নেওয়া লাগছে। ঠিক আছে, এই এক্সাম ম্যানিয়া এ যাদের হয় তারা জানে কতটা সমস্যা হয়। তাহলে কজেশনের ভিতরে গেলাম, তাহলে কজেশনের ভিতরে মেন্টাল কজেশনের ভিতরে ভাবো শোক থাকবে, রাগ থাকবে, পিছনের অপমান থাকতে পারে, পিছনের ব্যর্থতা থাকতে পারে, অতিরিক্ত মানসিক শ্রম এবং পরীক্ষা ভীতি, এগুলো না একেবারে কম নয়। পরীক্ষা ভীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ধরে রেখেন। আর পিছনের অপমান এটাও কম না। আর ফিজিক্যাল সমস্যার ভিতরে ওই যে উত্তেজক খাবার, এটার মায়াজমগুলো তো রয়ে গেছে। আচ্ছা, তারপরে আছে আমাদের, যখন এগুলো জানলাম কজেশনও পেয়ে গেলাম, এবার আমরা চিন্তা করি ভাইরে ভাই, অ্যানাকার্ডিয়াম ভাই বা অ্যানাকার্ডিয়াম আন্টি, হ্যাঁ, বা সিস্টার, তোমার তো আমি সব কিছু পেলাম, তোমার প্রেজেন্ট কমপ্লেন পেলাম, তোমার রোগের প্রকৃতি ধরনটা পেলাম, তোমার আনুষঙ্গিক যে আরও যে পার্টিকুলার লক্ষণ আছে সেগুলো পেলাম, তোমার কজেশনটা পেলাম, তুমি এবার আরেকটু কিছু আমারে বলবা? বলবে না আর কিছু না, কিন্তু আপনি একটা জিনিস এড়িয়ে যাচ্ছেন, সেটা হলো সাপ্রেশন। এই কথাটা এড়ান যাবেন, ওখানে আছে শীটের ভিতরে দেখেন, সাপ্রেশন একটা আলাদা হেডিং দেওয়া হয়েছে কজেশনের ভিতরে। কজনের বিষয়ে যখন মায়াজমেটিক কারণ দিয়েছি, দৈহিক কারণ দিয়েছি, মানসিক কারণ দিয়েছি, সাপ্রেশন দিয়েছি, আর এর নাই বলে একটা জিনিস দেই নাই, সেটা হলো ডিফিসিয়েন্সি। এইটা এখানে রাখা হয় নাই তারে, কারণ এটা সে খুব ভালোভাবে কভার করে না, কিন্তু এটাও আমার হেডিংয়ের ভিতরে আসবে কজেশনের। তাহলে আমার দমন বা অবদমন, সাপ্রেশনের ভিতরে তার কি সাপ্রেশন আছে, সেটা হলো অ্যাঙ্গার সাপ্রেশন, গ্রিপ সাপ্রেশন এবং মর্টিফিকেশন সাপ্রেশন। তার মানে অপমান সাপ্রেশন করা আছে তার, আর আছে কি গ্রিপ বা শোক, আর আছে কি অ্যাঙ্গার বা রাগ। এগুলো তার শরীরের ভিতরে অবদমন করা আছে বা চাপানো আছে, এই জিনিসগুলো তার ক্ষতি করে ফেলছে। তাহলে এই যতগুলো কারণ বলেছি, হয় মায়াজমেটিক কারণ তাকে ক্ষতি করেছে, নাহলে দৈহিক কারণ, নাহলে মানসিক কারণ, না হলে সাপ্রেশন, কেউ না কেউ তাকে ক্ষতি করে দিয়েছেই, নাহলে রোগ সৃষ্টি হয় নাই, অবশ্যই কারণ আছে। এবার যাওয়ার পরে তার জিজ্ঞেস করতে পারি আমরা যে সিস্টার, তোমার এই রোগগুলানের মোডালিটি কি? দেখেন, তাহলে এক রোগ সম্পর্কেই আমরা রোগ একটা চ্যাপ্টার এক জায়গায় সব প্রশ্ন নিয়ে আসতে পারতেছি আমরা, কেসটাকেও আমরা এভাবে নিয়ে আসি। তাহলে ওইখানে আমরা জিজ্ঞেস করতে পারি তোমার মোডালিটি কি, তার মানে হ্রাস এবং বৃদ্ধি কিসে কিসে ঘটে। তার মানে খালি পেটে
ওখানে প্লাস প্লাস দেওয়া আছে নাকি? প্লাস দেওয়া নাই না? যত প্লাস আছে একদম কাগজের মাথা ভরে দিয়ে আপনার জামার উপরেও 2টা দিয়ে রাখেন। তার মানে খালি পেটে রোগের বৃদ্ধি, মানসিক পরিশ্রমে এবং উত্তেজনায় সবচেয়ে ঘটনা হলো খালি পেটে। এই জন্য কোন জায়গায় জানি একটা কথা আছে যে অ্যানাকার্ডিয়ামের 1 প্লেট ভাতই হলো অ্যানাকার্ডিয়াম ঔষধ। কেন? অ্যানাকার্ডিয়ামের খাবারই হলো তার ঔষধ। রোগ হলেই মানে খালি পেট হলেই তার সমস্ত রোগগুলো বেড়ে যায়, বিশেষ করে তার মেন্টাল এবং স্টোমাকের যে সিমটমগুলো আছে সংশ্লিষ্ট সেগুলো তুরতুর করে বেড়ে যায়। যেও কিছু খায় এই আবার একটু আরাম পায়। তার মানে খাবারই হলো তার ঔষধ। কথাটার উপমা বোঝাতে পেরেছি? তার মানে অ্যানাকার্ডিয়ামের খাদ্যই যেন ঔষধ। তাহলে আমার বৃদ্ধি পায় কিসে কিসে? খালি পেটে, মানসিক পরিশ্রমে এবং উত্তেজনায়, এবং খাবার পর উপশম। খালি পেটে যেমন বৃদ্ধি, খাইলেই আবার সাথে সাথে উপশম হয়ে যায়। তার মানে ঔষধের কাজটা আমার করে দেয়। এবং বিশ্রাম এখানে কিছু, এবং ঘুমের পর এবং বিশ্রামের পর এই দুটো জায়গায় কিছুটা উপশম আছে, কিন্তু মূল উপশম হলো খাদ্য। আপনাদের পুরো সিট যাবে না, পুরো সিটের ভিতরে 7 জায়গায় কথাটা আছে খাদ্যে উপশম। বিভিন্ন ঘর পূরণ করেছি যখন আমরা ফরম্যাট তৈরি করেছি, ফরম্যাটের 7টা জায়গা সে পূরণ করেছে। এই লক্ষণটা এসেছে, জেনারেল লক্ষণের ভিতরে এসেছে, রাসবৃদ্ধির ভিতরে এসেছে, চারিত্রিক লক্ষণের ভিতরে এসেছে। আমি যখন ওইদিকে আবার নিট তৈরি করেছি, অ্যাপ্লিকেশন তৈরি করেছি, সেখানের ভিতরে আসছে, ঔষধ প্যাটার্নের ভিতরে চলে আসছে। তাহলে রোগের প্যাটার্নের ভিতরে আছে, রোগীর প্যাটার্নের ভিতরে আছে, আমার ঔষধ প্যাটার্নের ভিতরে আছে। আমরা আরেকটা জিনিস চ্যাপ্টার তৈরি করেছি, ক্লিনিক্যাল প্যাটার্ন। তার মানে আমরা কীভাবে চিকিৎসাটা দেব, চিকিৎসাটা দিতে যে রোগীর, আজকের ওই আলোচনা হবে না, ওদের পর্যন্ত যেতে পারবো না। ক্লিনিক্যাল প্যাটার্ন নতুন একটা ধারণা তৈরি করে দিয়েছি। তার মানে আমি যা কিছু নিলাম, এই কজেশন নিলাম, মানসিক নিলাম, সব কিছু নিলাম, রোগের প্যাটার্ন নিলাম, রোগীর প্যাটার্ন নিলাম, নেওয়ার পরে ঔষধের একটা প্যাটার্ন এর সাথে আলাদা আলোচনা করে দিয়েছি। যেই লক্ষণগুলো তো আমার রোগের, ঔষধের স্বতন্ত্র বা ক্যারেক্টারিস্টিক লক্ষণগুলো কী কী। আমার সব লক্ষণ যা পড়ি সব তো ঔষধের লক্ষণ না, এটা জানেন আপনারা। আমরা যত ম্যাটেরিয়ামেডিক্যাল লক্ষণ পড়ি সব কিন্তু ঔষধের লক্ষণ না। ঔষধ একটা রোগ সৃষ্টি করেছে, সেই রোগের আবার ডালপালা আছে না? মাথা যন্ত্রণা সামনে তুলে ঝোঁকে, মাথা যন্ত্রণায় টন টন করে, মাথা যন্ত্রণার সাথে অমুক, এগুলো তো সব রোগের লক্ষণ বর্ণনা দিয়ে ম্যাটেরিয়ামেডিকে বড় করে দিয়েছে। আমার ভেষজের কি নিজস্ব লক্ষণগুলান কি? সেই লক্ষণগুলান হলো আমার প্রুভিংয়ের সময় যে লক্ষণগুলান পেয়েছেন, একদম ভেষজের নিজস্ব। যেমন একটা ভেষজ প্রুভিং করলাম আপনার পরে, করার পরে 1 সপ্তাহ পরে এসলেন, আমি জিজ্ঞেস করলাম কী রিয়াক্ট হয়েছে। আপনারা বলেন, স্যার আপনার ওই ভেষজ খাওয়ার পর আমার কোষ্ঠকাঠিন্য, পায়খানা ঠিক হয় না। স্যার আরও একটা লক্ষণ দেখা দিয়েছে, আমার ঠিকমতো ঘুম হয় না। এবার 2 মাস পরে আসেন, এই তোমার আর কি হয়েছে? স্যার আর তেমন কিছু না, আর ছোটোখাটো কতগুলো লক্ষণ আসছে। স্যার দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। স্যার পেটে কোনো কিছু হজম হচ্ছে না, ভালো লাগতেছে না, পায়খানাটা হইলে একটু ভালো হয়। তাইলে আপনার মূল লক্ষণ, এই লক্ষণগুলো সৃষ্টি হয়েছে কিন্তু মূল কেন্দ্র করে, কোষ্ঠকাঠিন্যকে কেন্দ্র করে। আপনার যখন কোষ্ঠকাঠিন্য হবে তখন আপনার অরুচি এসে যাবে, আপনার ভালো রুচিজ্ঞান ভালো করে থাকবেন। আপনার যখন অনিদ্রা হবে আপনি ক্রমান্বয়ে দুর্বল হবেন। তাহলে এগুলো তো আর আমার ওই ভেষজের লক্ষণ না, সরাসরি তো একদিনের রাতের ভিতরে সে দুর্বল করে দেয় নাই, বা 5 দিনের ভিতরে দুর্বল করে দেয় নাই। এগুলো হলো রোগের রিয়াকশান। এই যে রোগটা এতদিন ভুগছে, অরুচিতে ভুগছে, খাইতে পারে নাই, তাই এই জন্য তার দুর্বলতা আসবে না। তাহলে ওইগুলো আমাদের ম্যাটেরিয়ামেডিকের ভিতরে নিয়েছে। ঔষধের নিজস্ব লক্ষণগুলো কি, যেগুলো তুমি প্রুভিংয়ের সময় তোমার পরিবারের ভিতরে প্রকাশ পেয়েছে, সেগুলো আমাদের শর্টিং করে ফেলতে হবে, যা কেউ করে নাই, এখন থেকে হবে। তাইলে আমি কি পাচ্ছি? আমার রোগের ঔষধ পাচ্ছি। এরপরে যখন আমরা রোগের ভিতরে যাবো, রোগের ভিতরে দেবেন আরও মজার কাছে, রোগের ভিতরে কোন ধাতুর কী ধরনের গঠন, রোগীর কী ধরনের প্রকৃতি, ঠিক আছে, রোগীর পার্সোনালিটি, এগুলো নিয়ে আমরা আসবো। এই পর্যন্ত আলোচনা করবো, আরও 2 প্যাটার্ন আজকের হবে না। তাহলে আমরা রাসবৃদ্ধির ভিতরে যখন যাই জিজ্ঞেস করবো, এটা পেয়ে যাব। তারপরে আছে আমাদের যে ভাইরে ভাই সব কিছু জানলাম, এবার তোমার সাবসিবিলিটি কি? সাবসিবিলিটি কথাটা আমাদের 2-1 জন দার্শনিকের বইয়েই সীমাবদ্ধ রয়ে গেছে, আপনাদের কর্ণকুহারে আনা হয় নাই, যা আমরা কয়েকবার বলেছি। আর 2-1 জন ভালো স্টুডেন্ট আছে, বাংলাদেশে স্থায়ী স্টুডেন্ট বা ডাক্তাররা আছেন, পড়াশোনা করেন, তারা খুব ভালো জানেন, অনেক ভালো জানেন, এরকম ডাক্তারও আছেন, তাদের কাছে এই সমস্ত শব্দ আছে। সাধারণ মানুষের কাছে এই সাবসিবিলিটি আসে নাই। তার মানে সংবেদন, এই সাবসিবিলিটি কথাটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। একটা আছে সংবেদনশীলতা, তার মানে তুমি কতটুকু রোগ গ্রহণ করবা বা কি করবা না। তার মানে একটা কজেশন, উদ্দীপক কারণ বা মানসিক কারণ আপনাকে কতটুকু আক্রান্ত করবে কি করবে না, সেই যে ক্ষমতাটা, সেটাই হলো সাবসিবিলিটি। এটা হলো মূল উত্তর।
কিন্তু সাবসিবিলিটি আমরা এখানে বলবো ওইটা কি আমরা প্রবণতা হিসাবে নেব, টেন্ডেন্সি হিসাবে নেব, যে তুমি কোন কোন ধরনের রোগে কতটুকু ভোগো, কী কী টেন্ডেন্সি আছে। তুমি একটা আসলা আমার কাছে গ্রীষ্মকালীন একটা রোগ নিয়ে আসলা, শীতের সময় তুমি প্রতি বছর এরকম একটা রোগে ভোগো, সেটা তুমি এখন বলো নাই আমার কাছে, কিন্তু আমার কেস হিস্ট্রিতে আমার নিতে হবে যে তোমার আর কোনো রোগের টেন্ডেন্সি আছে কি না। সেইখানে যদি আমরা অ্যানাকার্ডিয়ামের কাছে জিজ্ঞেস করি, অ্যানাকার্ডিয়াম তোমার সাবসিবিলিটি বা তোমার সংবেদনশীলতা বা তোমার রোগ প্রবণতা কি বলবে জানেন? সে প্রথমে বলবে সহজেই মানসিকভাবে আমি ভেঙে পড়ি, আমি মানসিকভাবে সহজেই ভেঙে পড়ি, আমি এটাকে স্থির করে রাখতে পারি না। কারণ সে তো ওই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে সে ভোগে, স্নায়বিক ডিসঅর্ডারে সে ভোগে। অতএব সে মানসিক আঘাতগুলো বা মানসিক যে টেনশনগুলো সেগুলো সে সহজে নিতে পারছে না। তারপরে আরেকটা জিনিস বলবে, স্যার বা ডাক্তার সাহেব, আমি আবহাওয়া পরিবর্তনে খুব তাড়াতাড়ি অস্থির হয়ে উঠি, একটু হঠাৎ করে গরম পড়ছে, একটু হঠাৎ করে ঠান্ডা লেগেছে, আমি আক্রান্ত হয়ে যাই, আমি কোনোটাই ভালো করে সহ্য করতে পারি না। এই জন্য এই ঔষধটাকে কেউ বলেছে শীত কাতর, কেউ বলেছে গরম কাতর। আর আমি জামান স্যার বলি, আমরা প্রমাণ করতে গেলে তাকে কোনোটা দিয়ে প্রমাণ করতে পারি না, সে আসলে মূলত উভয় কাতর, সে মূলত অ্যানাকার্ডিয়াম উভয় কাতর, সে একক কোনো কাতরের ভিতরে যায় না। কারণ আবহাওয়া পরিবর্তনের ভিতরে তার এই অস্থিরতা বা শারীরিক প্রভাব সৃষ্টি হয় তার ভিতরে। তারপরে আসে মানসিক যে আঘাত, সেই আঘাতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার, মানসিক আঘাতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আঘাতগুলো সহ্য করতে হয় না। একটু সামান্য মানসিক আঘাত, সে একদম অসুস্থ হয়ে বিছানে পড়ে যায়, আর অনেকে এটা মেনে নেয়। আমাদের রোগ প্রবণতার ভিতরে আমরা কীভাবে সহজেই মানসিকভাবে ভেঙে পড়ে, আবহাওয়া পরিবর্তনে অস্থির হয়ে ওঠে এবং মানসিক আঘাতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে রোগ সম্পর্কে আমাদের আর কিছু দরকার? বেটারা এত কিছু জানে না, দুই কথায় ঔষধ দিয়ে দেয় এত ভালো ভালো ডাক্তার, আর আমরা এই স্যার এই একটা রোগী দেখাবেন সারা 2 ঘন্টা বসে এই কেস্টিং ফর্ম পূরণ করে আসতে, তো আপনার ফর্মেট থাকলেও আপনার 2 ঘন্টার উপরে লাগবে একটা রোগী দেখতে। তো 2 ঘন্টা দেখবেন না 2 মিনিটে দেখবেন? আরে প্রথমে একটু 2 ঘন্টায় দেখেন না, দেখে দেখে সব কিছু গুছিয়ে সুন্দর করে ট্রিটমেন্ট দিয়ে তারপরে একসময় আপনার অভিজ্ঞতা এসে যাবে, তখন আর এত কিছু লাগবে না, টপ আপনি বুঝে নেবেন যে এটার প্রেক্ষিতে যোগসূত্র, এই জন্য আমি কথাটা বলি যে এটা যোগসূত্র, এটা আছে, টপ বের হয়ে যাবে। আচ্ছা, এবার রোগীকে আরেকটা জিনিস করি, অ্যানাকার্ডিয়াম ভাই সব কিছু তো বুঝলাম, তোমার অতীত ইতিহাস কি, পাস্ট হিস্ট্রি প্রত্যেকটা রোগীর বের করতেই হবে। দেখেন, এগুলো না আমরা রোগের চ্যাপ্টারের ভিতরে নিয়েছি, আমরা কিন্তু এখন পর্যন্ত রোগীর কাছে যাই না, সব রোগ সংশ্লিষ্ট। তাহলে দেখেন, কেস টেকিং ফরম্যাট যদি সুন্দর হয়, আমাদের পড়ার জায়গাটা সুন্দর হয়, আমরা ঠিক এই আঙ্গিকের ভিতরেই আমরা কেস টেকিং করে নিতে পারবো এবং ফরম্যাট তৈরি করে নিয়ে আমরা রোগী দেখা শুরু করতে পারবো, বা কেস টেকিংটা পারবো। ওষুধ সিলেকশন পরে করি, কেস টেকিংটা করেন। আপনারা অনেক সময় একটা রোগীর 1 কথা 2 কথা নিয়েছেন, স্যার মায়ের পেট ব্যথা, একটু ঔষধের কথা বলেন না। পেট ব্যথা তো তখন আমার হয়ে যায়, কারণ আমরা পেটে ব্যথা তো ঔষধ দেই না। ও এক ধরনের স্যাররা আছে, এক ধরনের ডাক্তাররা আছে, পেটে ব্যথা দে ম্যাকফসার কলোসিন ডায়োস্ক্রিও দিয়ে দেয় যেন মিস না হয়, কিন্তু হ্যানিম্যান আশ্রম তো সেই ডাক্তার তৈরি করবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পাস্ট হিস্ট্রি নেব, যে ভাইরে ভাই তুমি এই তো হয়েছে, তোমার অতীত ইতিহাসটা কি? আমার অ্যানাকার্ডিয়াম ডেকে বলবে, স্যার আমার শৈশবে বারবার আমি সর্দি কাশিতে ভুগেছি, এই রোগটা ছিল সর্দি কাশিতে, আমি ছোটোবেলা থেকে ভুগেছি স্যার, ছোটোবেলা থেকে চর্মরোগ ছিল, চর্মরোগে ভুগেছি স্যার, আমি না কৃমি রোগের রোগী, কৃমির প্রবণতা আমার আছে, কত ঔষধ খাই, সেলাক্স কি আমাদের আছে, কোনো কিছুতে কাজ হয় না, কৃমির প্রবণতা আমার আছে স্যার। সবচেয়ে বেশি হলো আমি খুব ভয়প্রবণ, আমি খুব ভীত, প্রচুর ভয় পেয়েছি জীবনে, এবং ভয়ের জন্য ভয়ে থাকি, যে কোন জায়গায় ভয় পাই এর জন্য আমি ভয়ে থাকি। তার মানে এই হিস্ট্রিগুলো তার পিছনের ভিতরে আছে। তারপরে বলে, স্যার আমার কিন্তু আরও একটা দুঃখ আছে, এটা সহজে বলবেন, এটা আপনার বের করে নিতে হবে, সেটা হলো মানসিক আঘাত, অপমানিত হওয়া, এই মোটিফিকেশন বলতে চায় না, এগুলো আপনার বের করে নিতে হবে। তারপরে হলো গালি শোনা, আপনি ঠিকমতো একটা লোকের ঢকমতো একটা গালি দিয়ে দেবেন, যদি তার সেন্স ঠিক থাকে, তার পার্সোনালিটি থাকে, তারে পয়জন ঢুকিয়ে দিয়েছেন, পয়জন, ঠিক আছে? এই জন্য একটা মানুষ মেরে ফেলানো খুব কঠিন কিছু না, যদি ভালো ফিলোসফার হয় আর যদি বোঝা যায় যে এই লোকটার ভিতরে এই জিনিসটা দুর্বল একটা পয়েন্ট আছে, ওইখানে একটু টাচ দিলে ওরে মেরে ফেলানো খুব বেশি কিছু না, খুব সহজে মেরে ফেলানো যায়। তার মানে এটা জাতের লোকরে কয়টা গালি দিয়ে ছেড়ে দিবেন, ও শেষ। তো দেখেন, আমি যে পরীক্ষা ভীতি নিয়ে বলেছি,
আমরা এগুলো মূল্যায়ন করি না। যদি আসলে ঘটনাগুলো সামনে না ঘটে, কখনো কারো জীবনের অভিজ্ঞতা না থাকে, তাহলে এগুলো বুঝবেন না, এগুলো মূল্যায়ন করতে শিখবেন না যে কী হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে পূর্বের ইতিহাস যদি আমরা খুঁজি, তার মানসিক ইতিহাস, তাহলে অপমানিত হওয়া, গালি, এই যে গালির কথাটা বলতে চাই, এটা হয়েছে। এবং ট্রমা, চাইল্ডহুড ট্রমা এবং গালি, এই গালি তো অনেক কিছু ক্ষতি করে বলতে, কি ও আমার এইরকম একটা গালি দিল, আমি কিচ্ছু না, এই সমস্ত করিনি, তারপরে আমার এত বড় একটা গালি দিল, ওই যন্ত্রণায় সে ভুগে শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, পূর্বের ইতিহাস, পূর্বের চিকিৎসার ইতিহাস, আমরা তো হিস্টোরি নিচ্ছি, পাস্ট হিস্টোরি নিচ্ছি। পাস্ট হিস্টোরির ভিতরে তার পূর্বের যেমন রোগ ছিল বা ছিল না, তার পূর্বের তো চিকিৎসাও থাকতে পারে, যে ভাই রে ভাই, তুমি এসাবৎকাল আসছো, পূর্বে কী কী চিকিৎসা নিয়েছো? কারণ সেখানে যদি মলমের চিকিৎসা থাকে, সেখানে যদি সাপ্রেশন চিকিৎসা থাকে, সেখানে যদি কোনো অ্যালার্জেটিক ইনজেকশন চিকিৎসা থাকে, সেখানে যদি ভুল কোনো চিকিৎসা থাকে, সেখানে তো হতে পারে। তাহলে আচ্ছা, বসো। আচ্ছা, এবার আমরা আর এক স্টেটে ঢুকবো, যে স্টেটটা সম্পর্কে, তোমার ক্যামেরা রেডি? কি বলেছি আমরা? তাহলে এখন আর এক স্টেটে ঢুকবো। আমরা একটা একটা করে স্টেজ, একটা প্রদেশ রোগীর অতিক্রম করে আসতেছি। এবার যে প্রদেশটায় আসবো, সেই প্রদেশটা নিউ, ঠিক আছে? সেই প্রদেশটা নিউ আমেরিকা বা অর্গাননে নিউ নয়, কিন্তু আমরা আলাদা করে কখনো তাকে দেখি নাই, ঠিক আছে? আলাদা কখনো দেখি নাই। আপনি অর্গাননের ভিতরে আসেন, অর্গানের ভিতরে বহু জায়গা আছে যে শারীরিক, মানসিক ও আত্মিক উন্নতি ঘটাতে হবে রোগীর। আবার ভাইটাল ফোর্সের সূত্রগুলোর ভিতরে যান, সেখানে যারা শারীরিক, মানসিক এবং আত্মিক বিশৃঙ্খলা ঘটায়, কথায় না? কিন্তু সেই আত্মিক কথাটা তাহলে আমরা কই? আমরা শারীরিক এবং মানসিক, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পাইলাম, আত্মিক কথাটাকে আমরা ফেলে দিচ্ছি কেন, জেরে ফেলে দিচ্ছি কেন? সেইটা আমরা আশ্রম তুলে নিয়ে আসবো। হ্যানিম্যান আশ্রম, সেই স্পিরিচুয়াল যে কথাটা ওখানে বসিয়েছেন উনি, সেই কথাটাকে আমরা তুলে নিয়ে আসবো, যেটা সাধারণত আমরা কোনো জায়গায় হিসাব করতে কাউকেই দেখি না। অতএব এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমার বডি, মানুষ মাইন্ড যদি ছেড়ে দেয়, তাহলে বডির আর কোনো মূল্য নেই। বডি কিছু করতে পারে না, বডিকে চালায় হলো মাইন্ড। মাইন্ডকে শাসন করে কে? মাইন্ডকে চালায় কে? মাইন্ডকে নিয়ন্ত্রণ করে কে? সেটাই হলো আমার স্পিরিচুয়াল বা সোল বা মাইন্ড, এতে আত্মা। আমরা সেই চ্যাপ্টারটাকে আজকের থেকে, কথা বলেন না, আলাদা করে নেব। সেটার নাম হবে স্পিরিচুয়াল স্টেট বা আত্মিক অবস্থা, ঠিক আছে? এখন আত্মার একটা আমি ছোটোখাটো একটা উদাহরণ দিয়েছি যে আমার হোমিওপ্যাথিতে কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানি ইগনেশিয়া কি হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড লাভে বা সাইলেন্ট গ্রিফে সে বিমর্ষ, বিমোহিত এবং শরীরের ফিজিক্যাল ভাঙন এবং তার অর্গানিক কতগুলো সেন্স, যেমন মিনিস্ট্রেশনের সেন্স, তার হরমোনাল যে ব্যাপারগুলো সেইগুলোর সেন্স, নারীর যে নারীত্ব আমার সিপিয়া হারায় নাই, হ্যাঁ, আমার পালসিটির অধিকাংশ সময় হারায় নাই, এবং এদের ওই অর্গান কেন্দ্রিকগুলো, নারী অর্গানগুলোর প্রতি তো প্রচণ্ড অ্যাটাক, ঠিক আছে? এই সব কিছু দিয়া ওই যে আমাদের সিপিয়া, তাকে তো শেষ করেছে তার জরায়ুর বঞ্চনা। আমি পড়ানোর সময় বলেছিলাম এখানে যে সিপিয়া শেষ হয়েছে জরায়ুর বঞ্চনায়। কি জরায়ুর বঞ্চনা? সে সহবাস সহ্য করতে পারে না, একদম বইয়ে স্পষ্ট লেখা, সহবাস সহ্য করতে পারে না। যখনই সহবাস সহ্য করতে পারে না, তখন কি স্বামীর দ্বারা ঘুমাবে? সে তো আলাদা আলাদা থাকার চেষ্টা করবে। সে কি সংসার স্বামী সব থেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, আড়ালে চলে যায় কি জন্য? আসল সম্পর্কটাই সে ব্যর্থ, ঠিক আছে? এবং সবচেয়ে বড় বঞ্চনা বলেছি কোন জন্য? যে সে সন্তান ধারণে অক্ষম। সিপিআই আছে না, এত মাস পর পর বাচ্চা মিসক্যারেজ হয়, তার মানে জরায়ু তাকে বঞ্চিত করেছে। এই জরায়ুর বঞ্চনার কারণের জন্য আস্তে আস্তে সে রোগীতে পরিণত হয়েছে। আবার ওই ঔষধটা পড়ানোর সময় বলেছিলাম যে সে স্বামীর থেকে সরে গেছে, সন্তান সংসার থেকে সরে গেছে। তার মানে কি করা উচিত, কি করবে না, বা কি বলছিলাম শব্দটা, যে দূরে সরে যাওয়া, উদাসীনতা, সংসার, স্বামী, সন্তানে উদাসীনতা। এখন এই উদাসীনতাকেও যদি একসময় বলা হয় যে ভাই তুই তো মন স্টেট, শরীর স্টেট দুটোই খুঁয়েছ,
তারপরও কি চাই, তারপরও ও স্বপ্ন দেখে যে আল্লাহ আমার জরায়ুটা যদি ঠিক হয়ে আসতো বা সেক্সুয়াল ব্যাপারটা যদি আমার ওইটা ডেভেলপড হতো, তাহলে স্বামীর সাথে আবার নতুন করে ভালোবাসা দিয়ে সংসার করতাম অথবা আরেকটা বিয়ে করতাম। কি জানি ঔষধ একটা পড়াইছিলাম না, যে আমার পাশে কেউ থাকুক কিন্তু কেউ আমাকে স্পর্শ না করুক। কোনিয়াম কোনিয়াম মেডিসিন এখানে বসে অভিনয় করে দেখাইছিল আমাদের জয়নাব, ঠিক আছে, যে হ্যাঁ তুমি আমার পাশে থাকো, একজন আসো, আমি চাই আমার পাশে কেউ একজন থাকুক ভালোবাসার, কিন্তু নো টাচ, নো টাচ। এই চাওয়াটা কার? মন তো সব ভেঙে দিয়েছে, অমুক করে দিয়েছে, তারপরেও আমি যা কিছু হই না কেন, তারপরেও মন একটা জিনিস চায় আমার সুন্দর সাজানো সংসার, কোনো জায়গায় অভাব নেই, সুন্দরী বউ, নাম কাম অর্থ কোনো দিকে অসুবিধা নাই। ওর ভিতর থেকে মাঝে মাঝে একটু উকি দেয় যে আহারে যদি আর কেউ বিয়ে করতে পারতাম অমুক সুন্দরী, ঠিক আছে, মন তৃপ্ত, যা আছে তৃপ্ত, তারপরেও সোল দু একটা জায়গায় বা কোনো একটা অতৃপ্ততার জায়গার থেকে ওইখান থেকে আবার ওই স্বপ্নটুকু জাগে, দুষ্টামি করে জাগুক বা কল্পনায় জাগুক বা যেভাবে জাগুক। আরও একটা সোলের উদাহরণ দেওয়া যায়, এটা সে একটু ভালো, এটা খুব ভালো হয় নাই। আপনি বসে আছেন, বসে থাকার পরে হঠাৎ করে একজনে তোমার অমুক লোকটা গালি দিয়েছে খুব অসভ্য ভাষায়, এবং এই কলঙ্কগুলান তোমাকে দিয়েছে, একদম সম্পূর্ণ মিথ্যা। আপনি তো এবার কেরা এরকম যাবেন ছুটে, আপনি কি শান্ত ছিলেন, শান্ত মেজাজি, অথচ একটা মিথ্যা ভুয়া সংবাদ বা কোনো একটা ঘটনায় যার আপনাকে পরিবর্তন করে দিল, আপনার হরমোন ট্রিগার শুরু হয়ে গেল, আপনার পেশিতে শক্তি বেশি আসলো, চোখ লাল হয়ে গেল, আপনার অশরী শক্তি ঢুকে গেল। এত সময় আপনাকে যে এক গ্রিপ ধরে রাখতাম, এখন তিনজনে আটকাই রাখতে পারতেছি না, সিটে বিটে চলে যাচ্ছেন। তা দেখেন মাইন্ড স্টেটে কতটা প্রভাব পড়তে পারে। আমাদের মাইন্ড স্টেটকে ফেলে দেয় একদম, মাইন্ড স্টেটে কত কিছু করতে পারে। দেখেন কত বড় চেঞ্জ করে দিয়েছে একটা অলিক কথা, যার ওজন নাই, রং নাই, দেখা যায় না, মাপা যায় না, সেই কথাটাই আপনাকে আপনি ছুটে চলে গেলেন, যে চারের ধপা ধপ চর বসাই দিলেন কয়েকটা, দিলে সেই লোকটা মুরব্বী, আপনার বাবার সেম বয়সী, আপনার বাবার দাড়ির মতো কাটিং, চেহারাও দেখা গেল ওরকমই, থাকলো বা থাকলো না, বাবার বয়সী। দেওয়ার পরে উনি কান্দে দিল যে বাবা তুমি আমারে মাল্লা, পরের কথা শুনে আমি তো কিছুই বলি নাই, এ তো দুষ্টতে দুষ্টামি করেছে, আমি তো কিছু বলি নাই। হ্যাঁ বুড়ে তুই বলেছিস, অমুক বলেছিস, এখন অস্বীকার করিস, এই বলে টলে এখানে এসে বললেন আর ভালো লাগতেছে না, বাড়িতে চলে গেলেন। রাত্রে হঠাৎ করে ঘুমাতে যে মনে পড়লো যে বুড়ারে চটটা দিলাম, কেঁদে দিল, চোখ দিয়ে পানি পড়লো, আমার বাবাও তো ঠিক ওই বয়সী, ওই চেহারারই। আপনাকে আর ঘুমাতে দিচ্ছে না, আপনাকে আর ঘুমাতে দিচ্ছে না, মাইন্ডকেও অস্থির করেছে। তার মাইন্ড অন্যায় করলো, মাইন্ড আপনাকে তো নিয়ে গেছে, এখান থেকে নামাই নিয়ে যায়, চট দেওয়া হয়েছে, উত্তেজিত করেছে। বডি তো এখানে জাস্ট বাহক, একজন প্রতিনিধি মাত্র। মাইন্ড যা বলাইছে, যা করাইছে, আদেশ দিয়েছে, সেটাই সে করেছে। তাহলে এখন আপনাকে ঘুমাতে দিচ্ছে না কে? অস্থির হয়ে কালকে সকালে যাই মাপসে আসিস, এই হলো সোল। মাইন্ডকেও শাসন করে দিচ্ছে, মাইন্ডকেও শাসন করে দিচ্ছে যদি কাজটা ভালো করিস নাই, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক কিছু নয়, আত্মা মানে জীবন না, ঠিক আছে। আত্মা বলতে আর একটা অস্তিত্ব, আর একটা পাওয়ার, আর একটা পাওয়ার আমাদের, যে মাইন্ডকেও শাসন করে, মাইন্ডকেও নিয়ন্ত্রণ করে যিনি। অনেক সময় মাইন্ড আমাদের চায় না যে এই কাজটা কর, এই কাজটা কর, আবার বলতেছে তুই দি প্রফেসর, তুই দিদি ডাক্তার, তুই এটা করবি, তো এই কথাটা কে বলাই দিচ্ছে? তারপর ওরেও বলে দিচ্ছে না এটা ঠিক হবে না। এই জন্য যার আত্মা প্রায় সমকক্ষ। আচ্ছা, তাহলে আপনার সোল বা স্পিরিচুয়াল বলতে আরেকটা শক্তি আমার অদৃশ্য শরীরে, মাইন্ডও তো একটা অদৃশ্য শক্তি, ঠিক আছে। স্পিরিচুয়াল আরেকটা শক্তি, না হলে হ্যানিম্যানের মতো গবেষক তিনি কেন বসালেন যে শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার সমন্বয় যে সুস্থতা, সেটা স্বাস্থ্য। অসংখ্য জায়গায় ঘটনার ভিতরে আছে, ঠিক আছে। আপনারা পেয়েছেন না আর গণনে, তাহলে সেটা কি, সেই ঘটনাটা কি? তাহলে বুঝতে হবে যে না, আমাদের আরেকটা অস্তিত্ব রয়ে গেছে, সেইটার সংবাদ আমাদের নিতে হবে, সবার উপরে যিনি থাকেন। এই যে আমরা বলি আত্মাকে হত্যা করছি, আত্মহত্যা, সুইসাইড, তাহলে কাকে আমি হত্যা করছি? তার মানে আমার এইটা পরিপূর্ণতা পেয়েছে 18 বছর,
যেই পেয়েছে মাইন্ড হরমোনের ট্রিগারে বা হরমোনের দুষ্টামিতে বলতেছে, এই তোর তো বয়স হয়ে গেছে, তুই ওই মেয়েটার একটা চিঠি দে, বা আই লাভ ইউ বল, বা প্রেম কর, হ্যাঁ একটা মোবাইল কিনে দে। সব কিছু করলো মাইন্ডের তাড়নায়, সব কিছু করে দিয়ে টিয়ে এবার একদিন শাখা খেলাম, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, আমার মোবাইল টোবাইল নিয়ে সব বিয়ে টিয়ে করে সব দিয়ে সব নিয়ে চলে গেছে, সে অনেক জায়গায়। তারপরে ডিসঅ্যাপয়েন্টেড লাভ শুরু হয়ে গেছে। এইবার মাইন্ড কয়দিন কান্নাকাটি করছে, দৌড়োদৌড়ি করছে, ওরিছে সমুখ করেছে, করে লাস্টে উপায় না পেয়ে এইবার কি হয়েছে, আমার সোল, মাইন্ড, বডি তিনজনার সমন্বয়ে মিলেছিলাম আমি, এবং তিনজনার কম্বিনেশন থাকতে হবে খুব সুন্দর, একজনের থেকে একজনে বিচ্ছিন্ন হলেই খবর হয়ে যাবে। তাহলে কি হয়েছে, ওই দেহর সাথে, মাইন্ডের সাথে এবং সোলের সাথে বিচ্ছিন্নতা ঘটেছে, ডিসঅ্যাপয়েন্টেড লাভ এসে ওইখান থেকে বিচ্ছিন্ন করেছে। তাদের যে চেইন, সেই চেইনটা আর রাখে নাই। যখন রাখে নাই তখন ওর ভিতরে শুরু হয়েছে উৎকণ্ঠা, উদ্বেগ, কান্নাকাটি, অস্থিরতা, এই সমন্বয়হীনতার কারণের জন্য, তিনজনের সাথে সমন্বয় না থাকার কারণের জন্য। আজকের আমার সংসারে 3টা সন্তান, মাইয়ে চোখে দেখতে পারে না, মাইয়ে ঘৃণায় দেখে, বউ রান্না করে ঠেলা মারে ফেলাইয়ে দেয়, এবার দরকার নাই, গাড়িতে বেরোয় চলে যা, ঠিক আছে। তখন ওই একজনকে আর একজনকে যে সাহায্য করে ধরে রাখবে, তখন আর কেউ এই ধরে। তাহলে আমাদের এই অ্যানাকার্ডিয়ামের ভিতরে ওই যে দ্বৈত মন থাকে, একটা শয়তান মানুষ থাকে আর একটা ভালো মানুষ থাকে, তার ভিতরে দুটো আত্মা থাকে। মনে হয় যেন আমি দ্বিধা বিভক্ত, আমার কাছে দুটো শক্তি আছে, এই দুইটা শক্তি দিয়ে সে পরিচালিত হয়। ওই খারাপটা যখন আত্মাটা ওঠে তখন নিষ্ঠুরতার কাজ করে, তখন মানুষকে হত্যা করে, তখন মানুষকে ধ্বংস করে। আবার ওই লোকটাই কয়দিন পর ভালো হয়ে যায়, যে না আমি ভালো হয়ে গেছে। এই দুই আত্মা, যে আত্মাটার বেশি পাওয়ারফুল হয় যখন, এটা বিভিন্ন সিজনে হয়, বিভিন্ন ঋতু পরিবর্তনে হয়, বিভিন্ন খাদ্য খাবারের জন্য হয়, বিভিন্ন রোগের প্রভাবের জন্য ওই একটা আত্মা বেশি শক্তিশালী ওঠে, তখন সেই আত্মা দ্বারা সে পরিচালিত হয়। তবে অধিকাংশ সময় সে কন্ট্রাডিকশনে ভোগে, তার মানে এই হ্যাঁ এই না, এই কর এই করিস না, এই যা এই যাইস না, এইরকম খুব দ্রুত অসমন্বয় ভোগে। এটাকে বলা হয় কন্ট্রাডিকশন, মেন্টাল কন্ট্রাডিকশন বা ইনার কন্ট্রাডিকশন, মানে দ্বৈত সংঘাত লেগে যায়। তাইলে আমাদের অ্যানাকার্ডিয়ামের রোগী অভিশাপ দেয়, অভিশাপ শুধু অ্যানাকার্ডিয়াম দেয় না, আমাদের স্টাফেসেগ্রিয়া একটা ঔষধ আছে, সেও অভিশাপ দেয়, অ্যানাকার্ডিয়ামও দেয়, ব্রেট্রাম আছে সেও অভিশাপ দেয়, আমাদের লেকেসি সেও দেয়, আমাদের বেলেডোনাও মাঝে মাঝে দেয়, আমাদের বেলেডোনা সেও মাঝে মাঝে দেয়, নাক্সও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করে, হায়োসিয়ামাস, মার্কসল, তারপরে আমাদের প্লাটিনা। আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রায় রুব্রিকেই এক জাতের মেডিসিন আসছে, একটা দুটো পার্থক্য হচ্ছে, আর 10টা ঔষধে 8টাই মিলে যাচ্ছে উপরের রুব্রিকের সাথে। দেখেন হোমিওপ্যাথির যোগাঙ্কটা কত সুন্দর, প্রায় মেডিসিন ওর সাথে সাথে টেনে টেনে আসতেছে, সব লক্ষণে টেনে টেনে আসতেছে। তার মানে কি, এই মেডিসিনে যখন আমরা গণ পড়বো, পারিবারিক ইতিহাস পড়বো, প্রত্যেকটা ঔষধের তো গোত্র আছে, ঔষধের একটা শ্রেণী আছে, সেই শ্রেণীগুলো আমরা হোমিওপ্যাথিতে আমরা বিভক্ত করি না। অ্যালোপ্যাথিতে দেখেন প্রত্যেকটা ঔষধের গ্রুপ আছে, আমাদের সেই গ্রুপ করা হয় নাই। এই গ্রুপ যখন করা হবে তখন এই ওষুধগুলো এই এক গ্রুপে পড়ে যাবে। দেখা গেল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক বলেই তারা এক গ্রুপ সৃষ্টি করেছে, একই লক্ষণের পরে অভিশাপের ভিতরে এই 10টা মেডিসিন এসে জড়ো হয়েছে। দেখেন হোমিওপ্যাথি কতটা গবেষণার বাকি আছে এখনো। আমাদের ঔষধের গোত্র তৈরি করতে হবে, কোন পরিবার থেকে তুমি ঔষধ আছে, তোমার গ্রুপ কি, এটা আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, একটু আগে যেটা সবচেয়ে বর্ণনা দিয়েছিলাম, আমাদের মানসিক লক্ষণের ভিতরে আছে পরীক্ষা ও ব্যর্থ হওয়ার ভয়, তার মানে প্রচণ্ড পরীক্ষা ভীতি, তার মানে তার পড়াশোনার প্রতি পরীক্ষা ভীতি, যেটাকে আমরা বলছিলাম যে ম্যানিয়া, এক্সাম ফবিয়া, এক্সাম ম্যানিয়া, এক্সাম ফেয়ার, 3টার স্তর কম বেশি। তার মানে পরীক্ষা ভীতি, পরীক্ষা আতঙ্ক, এবং পরীক্ষা আতঙ্কের ডিসঅর্ডার। পরীক্ষা আসে কীভাবে বললাম না, যে আমার সামনের বাড়ির ছোটো ভাই, সবাই ছোটো ভাই করে বলে, সেই প্রত্যেকটা পরীক্ষায় মাস্টার্স পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় তাকে স্যালাইন দিয়ে হলে নেওয়া লাগছে। সারা বছর ভালো পড়ছে, পরীক্ষার আগে হাল্লা, কী করবানি এই করে দিয়ে অসুস্থ হয়ে যায়। এটা হলো আমার এক্সাম ফেয়ার বা এক্সাম ফবিয়া। হ্যাঁ, পরীক্ষার হলেও অজ্ঞান হয়ে যায়। তাহলে আমাদের অ্যানাকার্ডিয়ামের ভিতরে এই এক্সাম ফবিয়া বা পরীক্ষা ভীতি, এই লক্ষণটা আছে। এটা আর কার আছে? অ্যানাকার্ডিয়ামের আছে, আমাদের জেলসিমিয়া মারাক স্নায়বিক রোগী তার ভিতরে আছে, প্লাটিনামের ভিতরে আছে, তারপরে আমার ক্যালিফসের ভিতরে আছে, সাইলেসিয়া আছে, নেট্টামিউরের ভিতরে আছে আমার, তারপরে আর্সেনিকে, নাক্সবাম, অ্যাসিড ফসের ভিতরে বেশ ভালো আছে, আমরা যে অ্যাসিড ফসে ওষুধ করিয়েছিলাম সেই অ্যাসিড ফসের ভিতরে আছে। তাহলে আমার মেন্টাল আমরা এই 11টা লক্ষণ দিয়ে ছেড়ে দিই, ওরা 11 জন। তাহলে আমরা
অ্যানাকার্ডিয়ামের 11টা মানসিক লক্ষণ দিয়ে ছেড়ে দেই আমরা। একটা হলো দ্বিধাগ্রস্ততা, 2 নম্বরে দ্বৈত সত্তা বা দুটি ইচ্ছা, 3 নম্বরে হলো স্মৃতিশক্তি দুর্বল বা ভুলে যাওয়া, 4 নম্বরে হলো গালি দেওয়া, 5 নম্বরে হলো নিষ্ঠুরতা বা সহানুভূতির অভাব, আদৌ সহানুভূতি তার নেই। তারপর হলো কাজে মনোযোগের অভাব, আত্মবিশ্বাসের অভাব, অপমান সহ্য করতে না পারা, অভিশাপ দেয়া এবং পরীক্ষা ভীতি। এই 11 জন লক্ষণগুলান অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানাকার্ডিয়ামের। এইবার আমরা পেলাম যে হে রোগী, অ্যানাকার্ডিয়ামের রোগী, তুমি রোগের কথা বলেছো, আমি রোগের কথা জেনে নিয়েছি। তোমার রোগের চরিত্র কি, কখন আসে, ধীরে আসে, কিভাবে আসে, কখন বাড়ে, কখন কমে, সব আমরা জেনে নিয়েছি। এবং পূর্বে কী কী রোগে ভুগেছো সেগুলোর ইতিহাস জেনেছি। তোমার মা বাবার ফ্যামিলি হিস্টোরি এবং পাস্ট হিস্টোরি, মানে অতীত ইতিহাস এবং ফ্যামিলি হিস্টোরি, তোমার মা বাবার রোগ জেনেছি, তোমার পিছনের রোগ জেনেছি, এবং চিকিৎসা কী করেছো তাও জেনেছি। এইবার তোমার মানসিক লক্ষণও জিজ্ঞেছি, তুমি মানুষটা কেমন, তোমার ধাতু জেনেছি, তুমি কী দিয়ে তৈরি হয়েছে, তোমার কনস্টিটিউশন কী সেটাও আমি জেনেছি। ভাইরে ভাই, এইবার তোমার একটা পার্সোনালিটি বলো তো। আমি যা কিছু করি না কেন, আমার একটা স্পেশাল পার্সোনালিটি আছে, যে পার্সোনালিটি আপনার সাথে যায় না। এই পার্সোনালিটি নির্বাচন করা শুরু হলেই আমরা কিন্তু ক্রমান্বয়ে একটা নির্দিষ্ট ঔষধের দিকে ধাবিত হব। ঔষধের সংখ্যা এতগুলো থাকবে না, ক্রমান্বয়ে আস্তে আস্তে সংক্ষিপ্ত হয়ে আসবে পার্সোনালিটি। কারণ পার্সোনালিটির ভিতরে থাকে আপনার বিহেভিয়ার, পার্সোনালিটির ভিতরে থাকে আপনার নিজস্ব চিন্তা চেতনা, পার্সোনালিটির ভিতরে থাকে আপনার ডিসঅর্ডার, পার্সোনালিটির ভিতরে থাকে আপনার কে ইচ্ছা অনিচ্ছা। কারণ আমার ভিতরের সব কিছু মিলিয়েই তো আমার পার্সোনালিটি। আমাদের যে সকালের নাটকটা দেখেছি, জয়নব ওইখানে বলেছিল না ওই ছেলেকে যে তুমি তো, ও তো বলেছে আমি একটা পার্সোনালিটি, ওই ছেলেটা বললো না যে আমি একটা পার্সোনালিটি তৈরি করতে চাই। আর জয়নব কী চাচ্ছিল, সোরা মায়াজাম কী চাচ্ছিল, তুমি আমাকে অনেক দিন ধরে ভালোবাসো না, ভালোবাসার কথাটাই বলো না, তুমি সময় দাও না আমাকে, সংসারে সময় দাও না, তুমি আছো তোমার একটা পার্সোনালিটি নিয়ে, সমাজের পার্সোনালিটি কি, আমি হাম্বরে মা, আমি বড় মেয়া, আমার একটা ব্যক্তিত্ব আছে, আমি একটা ওরকম মানুষ। এই পার্সোনালিটি তৈরি করে হলো আমাদের সাইকোটিক মায়াজম। আর ঠিক ওই সাইকোটিক মায়াজমের ঘরে বসেই কান্নাকাটি করতেছে ভালোবাসার জন্য সোরা মায়াজম। দেখেন খেলাটা কোন জায়গায়। সাইকোটিক মায়াজম বলতেছে দূরত্বের ভালোবাসা দিয়ে ও দিয়ে কী হয়, বরঞ্চ সমাজে আমি একজন পারফেক্ট মানুষ, সেরা মানুষ হতে পারলে লাভ আছে, কারণ আগামী বছর নির্বাচন করব, ওর মনের মধ্যে রয়েছেই। আর সোরা মায়াজম করে তোর পার্সোনালিটি অমুক সমুক সমাজপতি হয়ে দরকার কি, তুই একটু আমার ভালোবাসা দে। কি চাইছিল না? তখন কি বলেছিল জয়নব, সোরা কি বলেছিল যে তুমি আমাকে ভালোবাসা দাও, আমি আকাশ থেকে চাঁদের কাছ থেকে আলো এনে তোমার পার্সোনালিটি গড়িয়ে দেব, তাই বলেছিল না? তা দেখেন ডায়লগ মেলে কীভাবে। ওই নাটকের একটা ডায়লগ যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, একটা ডায়লগ টোটাল চরিত্রের ভিতরে, যে স্যার এইটা কোনো মায়া যাবেন না, এটা এমনি আসছে, তাহলে এই টোটাল হ্যানিম্যান বন্ধ করে দেবো, আচরণ বন্ধ করে দেবো। খুব সাধনার জিনিস ওই নাটকের পাণ্ডুলিপি, অত্যন্ত সাধনার জিনিস। তার মানে ওইখানে নিয়ে আসছি মোর ইনার কনফ্লিক্টটা বুঝতে চেয়েছি যে কে কী চায়, কে কী ধরনের মানুষ, এটা দেখে প্যাটার্নটা চেনো। মায়াজম দিয়ে তোমরা ওই নাটক দিয়ে প্যাটার্ন চেনো। আচ্ছা যাই হোক, আমরা রোগীর মানসিক অবস্থা জানো। এবার আমরা জানবো যে ভাই তোর পার্সোনালিটি কী, অ্যানাকার্ডিয়ামের পার্সোনালিটি কী। তার মানে পার্সোনালিটি দ্বৈত সংঘাতময়, দুটো সংঘাত, ডবল কনফ্লিক্ট পার্সোনালিটি, কনফ্লিক্টেড, ডবল কনফ্লিক্টেড পার্সোনালিটি, মানে দ্বৈত কি বলা যায় বাংলাটা, দ্বৈত সংঘর্ষময়, কনফ্লিক্ট যেহেতু আছে, দ্বন্দ্ব, দ্বান্দ্বিক, হ্যাঁ সাংঘর্ষিক, দুটো সাংঘর্ষিক পার্সোনালিটি। তার ভিতরে একটা মানুষের ভিতরে কি আসছে যে ব্যাপার, এই লোকটার কথা ঠিক থাকে না, সকালে বলে এক, বিকালে বলে আর এক। আমরা এরকম অপবাদ দিয়ে থাকি না মানুষকে, ঠিক আছে? তার মানে এই ডুয়েল পার্সোনালিটি বা ডবল পার্সোনালিটি, তার মানে তার কথা এবং কাজের ভিতরে ঠিক নেই, এখনকার কথার সাথে কতক্ষণ পরের কথার ভিতরে ঠিক নেই। এই ডুয়েল পার্সোনালিটির ভিতরে আমাদের অ্যানাকার্ডিয়াম সবচেয়ে সেরা মেডিসিন, তারপরে আমাদের প্লাটিনাম, আমাদের ল্যাকেসিস যে ঔষধ আছে, তারপরে এস্টামোনিয়াম, হায়োসিয়াম, আস্থুজা, মেডোরিনাম। একটা জিনিস খেয়াল করেন আপনারা, প্রত্যেকটা ঔষধ কিন্তু বিষাক্ত। যে কয়টা বলেছি, আমাদের এস্টামোনিয়াম দুধরা দিয়ে তৈরি হয়, ক্যানাবিস ইন্ডিকা এখানে ঔষধ আছে যেটা আসে গাঁজা দিয়ে তৈরি হয়। আর আমরা যে অ্যানাকার্ডিয়াম বললাম যে আমাদের অ্যানাকার্ডিয়াম কি দিয়ে তৈরি হয়, কাজু বাদামের উপরে খোসা, যেটা বিষাক্ত। তাহলে দেখেন প্রত্যেকটা ঔষধের ভিতরে কিছু বিষাক্ততার ছাপ আছে। তাহলে যে বিষাক্ত সে তো কাজও করবে, এক ধরনের কাজ করার চেষ্টা করবে। এইটাকে বলা হয় ঔষধের পরিবার। আচ্ছা তাহলে পার্সোনালিটিতে আর কির ভিতরে আছে? এবার আমরা পার্সোনালিটি তার বুঝে গেলাম, সে আসলে লোকটা হলো ডুয়েল প্রকৃতির লোক বা ডবল
কনফ্লিক্টেড বা সাংঘর্ষিক এক ব্যক্তি, ওর নিজের কথা নিজেই ঠিক রাখতে পারে না, নিজের ভিতরে নিজের কথা নিজে গড়ায়, নিজের কথা নিজে ভাঙে। আচ্ছা, এবার আমরা জেনারেল সিমটম বলতে একটা জায়গা আছে, এবং আমাদের রেপার্টরির সবচেয়ে বড় অধ্যায় হলো জেনারেল সিমটম। মেন্টাল সিমটমের পর মানে জেনারেল সিমটম, ঠিক আছে? সবচেয়ে বড় একটা অধ্যায় হলো জেনারেল সিমটম। আমার এই রোগীর জেনারেল বা সাধারণ লক্ষণগুলো কী কী? এই সাধারণ লক্ষণগুলোর ভিতরে সাধারণত যেগুলো আসে, অনেক কেস টেকিংয়ে আপনারা দেখবেন গুরুরা বলে যেগুলো নিয়ে আসে লক্ষণগুলো, তারা শুধু ওইগুলো নেই, কী খেতে পছন্দ করেন, কী করেন না, এই ঘাম হয় কীরকম, এই ঘুম কীরকম। বাইরে ভাই এই দিয়ে পার্সোনালিটি ধরা যায় না, এটা ফিজিক্যাল ডিস্টার্বের জন্য হয়, মেন্টাল ডিস্টার্বও কিছুটা হয়, কিন্তু এই দিয়ে মূল রোগরে ধরা যায় না। কিন্তু সেই লোকগুলানে সবসময় এইগুলোনের পরে নির্ভর করে যে তোমার ক্ষুধা কীরকম, ঘুম কীরকম, রুচি কীরকম, তোমার ঘাম কীরকম, এইগুলো দিয়া প্রকৃত রোগীর বা এই মেন্টাল ডিসঅর্ডারের হিসাবগুলো পাওয়া যাবে না, খুব কঠিন হবে। আচ্ছা, তাহলে আমাদের সেই জেনারেল সিমটমগুলো আমরা একটু জানবো। জেনারেল সিমটমের ভেতরে প্রথমেই থাকবে আমাদের ক্ষুধা, অ্যাপিটেট। এই যে ক্ষুধাটা যেটা থাকবে, আমাদের অ্যানাকার্ডিয়ামের কাছে জিজ্ঞেস করা হয় যে হে অ্যানাকার্ডিয়াম, তোমার এই জেনারেল ক্ষুধা তোমার একটু বলো তো। বলবে স্যার আমার ক্ষুধা খুব বেশি, পেট সারা দিন শূন্যতা বোধ, এবং খেলে আমি সাময়িক একটু আরাম থাকি, এই জন্য আমি বারবার খাই, খালি পেটের মধ্যে থাকতেই পারি না, তাহলে দুর্বল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই এবং রোগগুলো বেড়ে যায়, এই জন্য আমি বারবার খাই, আমার ক্ষুধা খুব বেশি। এবার জিজ্ঞেস করেন জেনারেল থেকে ঘুম, এগুলো কিন্তু দেখেন সব নিত্য নৈমিত্তিক ব্যাপার, যেগুলো আমাদের জীবনের রুটিনের সাথে প্রতিদিন আমাদের করতে হয়। সেইগুলো নিয়ে কি ডিসঅর্ডার ঘটে? আমার স্বাভাবিক প্রতিদিন নিয়ম আমি ঘুমাবো, স্বাভাবিক প্রতিনিয়ত আমার নিত্য নিয়ম আমি খাবো, আমার সাধারণ নিয়ম হলো আমি প্রতিদিন গোসল করব, আমার সাধারণ নিয়ম হলো আমি সেক্সুয়ালিটি আমার ভিতরে থাকবে, এইগুলো হলো আমাদের জেনারেল সাধারণ নৈমিত্তিক ব্যাপার। এইখানে কি কি বৈষম্যতা ঘটে রোগ হলে, সেগুলোর জন্য আমাদের একটা চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারের নাম হলো জেনারেল চ্যাপ্টার বা জেনারেল সিমটম। তাহলে আমরা ঘুমের কথা জানলাম, এই ক্ষুধার কথা জানলাম। ঘুম বা স্লিপ, এই রোগীটা অ্যানাকার্ডিয়ামের রোগী কখনো শান্তভাবে ঘুমাবে না, প্রচণ্ড অস্থির থাকবে ঘুমের ভিতরে, এবং ঘুমের ভিতরে সে বারবার জেগে উঠবে। একটা যে শান্তির ঘুম, ওই শান্তির ঘুমটা তার নেই, প্রচণ্ড অস্থির, ঘুমের ভিতরে অস্থিরতা আসলে ঘুম বারবার ভাঙবে। আচ্ছা, তারপরে যে ঘুমের সাথে আরেকটা সংশ্লিষ্ট লক্ষণ আছে, আমি ঘুমালে আমি স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন, ড্রিম। এখন বলতে পারেন স্যার ড্রিমও কি রোগের ভিতরে কাজে লাগে, বা এটা কি কতটুকু প্রভাব ফেলে? বিশাল প্রভাব ফেলে। আমরা যখন স্বপ্ন বা ড্রিমের একটা চ্যাপ্টার আপনাদের পড়িয়েছি যে মানুষ কেন স্বপ্ন দেখে, এই স্বপ্নের সাথে আমার শারীরিক ডিসঅর্ডারের সম্পর্ক আছে, স্বপ্নের সাথে আমার মেন্টাল ডিসঅর্ডারের চিন্তা চেতনার স্বপ্ন আছে, স্বপ্নের সাথে আমার প্রতিদিনের চাপ, স্ট্রেস, এর সাথে আমার একটা সম্পর্ক আছে। তার মানে কেউ যদি বারবার, একটা বয়স্ক মানুষ কেউ যদি স্বপ্ন দেখেন যে প্রায় আমি একটু স্বপ্ন দেখে বিছানায় প্রস্রাব করে দিয়েছি, আপনি সংকেতটা ধরে নিতে পারেন তার ইউরিনারি সিস্টেমে কোনো বা প্রস্রাব সংক্রান্ত বা কিডনি সংশ্লিষ্ট কোনো ঘটনায় ডিস্টার্ব দেখা শুরু হয়েছে। কারণ স্বপ্ন দেখে দুটো, তিনটা, শারীরিক ডিস্টার্বনেস স্বপ্ন দেখে, মেন্টাল ডিস্টার্বনেস স্বপ্ন দেখে, এবং স্পিরিচুয়াল ডিস্টার্বনেস বা স্পিরিচুয়াল ডিস্টার্বনেস ছাড়াও স্বপ্ন দেখে। অনেক সময় স্বপ্ন আসে তার স্পিরিচুয়াল ডিফিসিয়েন্সি থেকে, চাহিদার থেকে। এখন যে লোকটা অবিবাহিত, মেডিকেলের ছাত্র, ডোন্ট মাইন্ড, মেডিকেলের ছাত্র, এখন যারা অবিবাহিত একটা ছেলে, তারা যত নাইট প্রেশার বা স্বপ্নদোষে ভোগে, বিয়ের পরে কি সেই স্বপ্নদোষে ভোগে? খেয়াল করেন তাহলে স্বপ্ন কেন দেখে? তাহলে ওই সময় তার ডিফিসিয়েন্সি ছিল, এই সেক্সুয়াল মিটের ডিফিসিয়েন্সি ছিল, এটাকে মিট করার মতো তার জায়গা ছিল না। তাহলে দেখেন এখানে তার একটা অভাব ছিল, সেই অভাব থেকে সে স্বপ্ন দেখেছে। অতিরিক্ত মেন্টাল প্রেশারের জন্য আপনি স্বপ্ন দেখতে পারেন। শরীরের কোনো একটা অঙ্গ ডিস্টার্ব দিচ্ছে, দেখবেন আপনারা প্রায় বড়াত্ম স্বপ্ন দেখে মাঝে মাঝে ঘুম থেকে ভেঙে উঠে একদম ঘামাইয়ে গেছেন, ভয়ে আরেকজনকে আঁকড়ে ধরেছেন, ঘামিয়ে গেছে, ভয়ে কি করবেন, হাইফাই করতেছেন, হয় না এরকম? সাথে সাথে দেখবেন একটা হাত ঝিঝি দিয়ে আছে, ঝিঝি অবাস হয়ে আছে। তার মানে কি, আপনি যখন শুয়েছেন ওই হাত একটা মোচড় দিয়ে পড়েছে, রক্ত চলাচল, স্নায়ু চলাচল ঠিকমতো হয় নাই, শারীরিক ডিস্টার্ব হয়েছে, এত বড় একটা ভয়ার্থ স্বপ্ন দেখেছে। তার স্বপ্ন দেখার কতগুলো জায়গা আছে। কেন আমরা স্বপ্ন দেখি?
ওই সারাদিন বলে, সারাদিন যা ভাবে এই জন্য স্বপ্ন দেখে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার প্রেমিকরে নিয়ে কত ভেবেছি, স্বপ্নে দেখি না একদিনও। তাহলে কী হলো ঘটনাটা? হ্যাঁ, কী ঘটনা হলো? তার মানে চিন্তা করলেই যে স্বপ্ন দেখতে হবে এমন কোনো কথা নেই। স্বপ্ন দেখার বিভিন্ন জায়গা আছে। আচ্ছা, আমাদের অ্যানাকার্ডিয়াম কি স্বপ্ন দেখে? আমাদের অ্যানাকার্ডিয়ামের স্বপ্নের ভিতরে দেখে পরীক্ষা দিচ্ছি, লেখছি, 3 ঘন্টাও পড়ে গেছে, লেখি নাই 2 পাতাও, সারাদিন করলাম কি? ব্যর্থ। হ্যাঁ, সংকেত দিচ্ছে আপনাকে। কি সংকেত? শুনে যেন স্পেশাল আমার কাছ থেকে, যে পরীক্ষার হলে গেছি, সারাদিন লেখালেখি করছি, অমুক করছি, লেখে দেখে আর আল্লাহ 1.5-2 পাতা হয় নাই, কিছু হয় নাই, এতে তো পাস হবে না। ওই সময় অ্যাবনর্মালিটি ছিল, পাগলামি করছেন, গুরুত্ব দেন না, এই করে 3 ঘন্টা পড়ে গেছে, হয় না? কিসের জন্য? দেখেন আমাদের এই অ্যানাকার্ডিয়াম দেখে যে আমি ব্যর্থ হচ্ছি, আমি যে পাস করবো এখানে পরীক্ষা দিছি, লেখে আগাতে পাই নাই, নিশ্চিত আমার ব্যর্থ, নিশ্চিত ফেল। এই স্বপ্নটা আমাদের দেখে। এবং ভয়ার্থ স্বপ্ন দেখে, যুদ্ধের স্বপ্ন দেখে, যুদ্ধ খুব বেশি দেখে আমাদের। বিশেষ করে আমাদের সিফিলিটিক মায়াজম প্রভাব যখন আসে, তখন এই আমাদের যুদ্ধ, বিগ্রহ, আগুন, এই স্বপ্নগুলো তারা দেখে, কারণ তার চিন্তা চেতনাই তো ওরকম, ওই মাইন্ডের। তারপরে দান্দিক, এবং সবচেয়ে একটা মজার ঘটনা হলো, উনি স্বপ্নেও ঝগড়া করে। নিজেও যেমন অভিশাপ দেয়, অমুক দেয়, স্বপ্নের ভিতরেও ইনশাল্লাহ ঝগড়া শুরু করে দেয়, যে তোমার সাথে এত ঝগড়ার মধ্যে করলাম, শ্বশুরের সাথে করলাম, শাশুড়ির তো গালি দিয়ে একেবারে উল্টে বেড়েছি, মনে হচ্ছে তার সাথে বিশাল ঝগড়া বেঁধেছে। এরকম স্বপ্ন অনেকে দেখতে পারে। শুধু পুতের বউরা না, শাশুড়িরাও দেখে যে বউরে আজকের একটা দোয়া দিছি ডক মতো, ঠিক আছে, বাস্তবে তো দিতে পারি নাই, স্বপ্নে দিচ্ছে। তাই না, আমাদের সাইকোটিক মায়াজাম আছে তো, সাইকোটিক মায়াজাম স্বপ্ন দেখে যে আকাশ থেকে পড়ে যাচ্ছি, যখন পড়ে যাচ্ছি তখন কিছু ধরতে যায়, পাটা বাঁধায়, তখন দেখা যাচ্ছে পাশে রয়েছে বউ, কারণ ওই বউরে তো দেশে হাঁটু দিয়ে খাই, অথবা নিজের শরীর ঝাঁকি দেয়, এ সময়ও কাছাকাছি থাকলে এখন ঝাঁকি লাগতে পারে বা হাঁটু লাগতে পারে, এরকম ঘটনা অহরহ করতে পারে। যাক, স্বপ্ন খুব বহুরূপী। স্বপ্ন অধ্যায় নিয়ে আলাদা একটা ক্লাস করাবো, যে কেন আমরা স্বপ্ন দেখি, কী কী ধরনের স্বপ্ন দেখি, কী স্বপ্নের কী ইঙ্গিত, এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আবার ওই স্বপ্নের বাজারে বই আছে, কি দেখিলে কি হয়, 15 টাকার বই, 10 টাকার বই, ওই না, ও সায়েন্টিফিক নাই কিছু, ওই আধ্যাত্মিক হুজুররা লেখেটাকে। কিন্তু প্রত্যেকটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমার ফিজিক্যাল ব্যাখ্যা আছে, আমার মেন্টাল ব্যাখ্যা আছে, আমার স্পিরিচুয়াল ব্যাখ্যা আছে। এগুলো দিয়ে আমার জানতে হবে কেন আমরা স্বপ্ন এবং কী স্বপ্ন দেখি। আচ্ছা, তারপরে আছে আমাদের ঘাম। আমাদের ঘাম কতটা উপযোগী চিকিৎসা, এটা সব জায়গায় না, কিছু কিছু জায়গায়, বিশেষ করে ঘামের ভিতরে যদি দুর্গন্ধ থাকে তখন সেই ঘামের মূল্য আছে। এখন একটা রোগী গরমের সময় হাঁটতে হাঁটতে রূপসা ঘাট থেকে এখানে চলে আসছে, এসে বসে দেখলেন আপনার কাছে, স্যার আমি তো ডাক্তার দেখাইতে চাইছি, আমার মাথা যন্ত্রণা, অমুক মানে আপনি দেখছেন কি সুন্দর ঘামাই গেছে, আর আপনি লিখবেন রোগী লিপিতে যে রোগী আমার ঘামে চুপচুপা ভিজা, অতএব আমি ওইখান থেকে একটা ঔষধ নির্বাচন করবো, আপনার ডাক্তারই শেষ। আরে ওটা তো হেঁটে আসছে, এই গরম, এখন গ্রীষ্ম, ও ছিল ক্ষুধার্ত, ও তো ঘামাবেই, কিন্তু অহেতুক ঘামের মতো যথেষ্ট কারণ হয় না, অথচ সে ঘামিয়ে যাচ্ছে। যেমন ভাত 2-3 নেলা খেলেই কপাল ঘামানো শুরু হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আমি ভাত খাবো, এখন আমার ঘামাবে কেন? কিন্তু 2-1 নেলা খাওয়ার সাথে সাথে ঘাম পড়তে থাকে। নাকের মাথায়, শুধুমাত্র নাকের মাথায় ঘাম, ফোটা ফোটা ঘাম হয়, এই ঘামের মূল্য আছে, কারণ ও বিশেষত্ব সৃষ্টি করেছে, ওটা আলাদা কোয়ালিটি আছে, এর একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, আলাদা স্বতন্ত্রতা আছে। সাধারণ ঘামের কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই, এই ঘামের মূল্যটা আছে, এই ঘামটা আপনারা নেবেন। এই জন্য আমি বলেছি, লক্ষণের যখন ইন্ডিভিজুয়ালিটি সৃষ্টি না হবে, লক্ষণের যখন স্ট্রংনেস বা গভীরতা সৃষ্টি না হবে, সেই লক্ষণের কোনো মূল্য নেই। খালি লক্ষণ একটা পাইলেই হলো না, সেই লক্ষণটা, এই যে স্বপ্ন, অসংখ্য স্বপ্ন দেখেছি, অসংখ্য স্বপ্ন দেখেছি। এখন একটা মেয়ে, নতুন বউ, বারবার স্বপ্ন দেখছে যে আমি সুন্দর একটা বাগান করেছি, বাগানের ছাদে বাগান করেছি, ছাদের বাগানে সুন্দর ফুল গাছ, ওখানে একটা দোলনা, আমি দোলনায় দুলেছি। আজকের বললো, পরের সপ্তাহে বললো, পরে 15 দিন পর বললো, জানেন আমি এই স্বপ্নটা ঘুরে ঘুরে দেখেছি, আমি টবে ফুল গাছ লাগাচ্ছি, ফুল ফুটছে। ধরেই নিতে পারেন ওই মহিলা আপনাকে নিয়ে আলাদা হতে চায়, আলাদা একটা স্বপ্ন দেখে, আলাদা একটা সংসার গড়াতে চায়, আলাদা একটা সুন্দর জায়গা চায় যেখানে নিজে ফুল ফুটাবে। তাহলে এটা বারবার বলেছি, এখন একদিন দেখলে হবে না, আমি বলেছি বারবার যে স্বপ্ন দেখবে এবং যে স্বপ্ন আপনাকে ঘুম ভাঙাবে,
ঘুম না ভাঙালে সেই স্বপ্নের মূল্য নাই। ওই যে বললাম এক স্বপ্ন দেখেছি, সকালে উঠে ভুলে গেছি কী স্বপ্ন দেখেছি দেখি নাই, ওই স্বপ্নের মূল্য নাই। যে স্বপ্ন আমাকে ঘুম ভাঙিয়েছে, ঘামিয়ে গেছে, পাশে মাকে জড়িয়ে ধরে ঘুমাতে থাকা লাগছে রাত্রে, ভয়তে আর ঘুমাতে পারি নাই, সেই স্বপ্নটাকে আপনারা নেবেন লক্ষণ। এই জন্য বলা হয় লক্ষণের স্ট্রংনেস না থাকলে সেই লক্ষণের, বা বিশেষত্ব না থাকলে সেই লক্ষণের কোনো মূল্য নেই। যার এগুলো আছে তারে অবশ্যই হিসাবে নেবেন। তারপরে আছে আমাদের মল, পায়খানা, স্টুল। এটার পরে আমাদের রোগ কতটা সৃষ্টি করে, কিছু কিছু জায়গায় করে, সবসময় দিয়ে ঔষধ নির্বাচন করা যাবে না বা প্রভাব ফেলানো যাবে না। আমাদের অ্যানাকার্ডিয়ামকে যদি জিজ্ঞাসা করা হয়, অ্যানাকার্ডিয়াম তোমার মলের সংবাদ বলো, তাহলে ওই যে সকালে বলেছিলাম স্যার আমার মলদারে একটা প্লাগ আটকানো বা একটা সিপি আটকানোর মতো, মলদারে মনে করেন একটা সিপি আটকে রেখেছে বা একটা প্লাগ আটকে রেখেছে, এই রকমের আমার সেন্সেশন বা অনুভূতি হয়। তার মানে কোষ্ঠকাঠিন্যে একটা ছোট্ট মলের গুটি ওইখানে যে আটকা পড়ে আছে, ছোট্ট একটা দলা মলদারের ওখানে শক্ত হয়ে ওইখানে মনে আছে একটা সিপি দিয়ে রেখেছে, এমনি এমনি অনুভূতি হয় নাই। তার মানে মলের এক অংশের মাথায় এসে, যেমন আমাদের থুজা আছে, সাথে আলোচনায় পরে দেখেন রেপার্ট হইতে থুজাতে আছে। আমরা জানি যে থুজার মতো মানসিক প্রতারক রোগী কম আছে, তার এমনকি কোষ্ঠকাঠিন্য হয়, সেই কোষ্ঠকাঠিন্যটাও প্রতারক হয়। কথাটা বোঝেন? তার মানে থুজার কোষ্ঠকাঠিন্য, ওই আমি তোমাদের বলেছিলাম উকি দিয়ে ফাঁকি দেয়, উকি মেরে ফাঁকি দেয়, এরকম বলেছিলাম না? তার মানে কি মল একটা ছোট্ট গুটি একদম মলদারে এসে যেই পায়খানায় যেই বাথরুমে বসবেন ও ফাঁকি দিয়ে চলে গেছে এক জায়গায়। ও যেমন প্রতারক, ও মানসিক প্রতারক। আমাদেরও পক্ষে সমাজের সবচেয়ে দুষ্ট মানুষটা হলো আমাদের এই থুজার মতো। ওর দেখেন, ও যে প্রতারক, ও যে সবাই ফাঁকি দেয়, ওর মলেও ফাঁকি দেয়। দৌড়ে যাই মল ব্যাগের জন্য দৌড়ে গেছে, একদম মলদারে উকি দিয়েছে এক টুকরা, ওইখানে বসছে, আস্তে ফাঁক দিয়ে সে চলে গেছে। যদি দাঁতের ব্যাপারে যান, দাঁতের ব্যাপারেও যাই দেখবেন উপর থেকে কি সুন্দর কভার করা দাঁতগুলো, কিচ্ছু নেই, মনে হয় দাঁতগুলো কি সুন্দর, ভিতরে শুরু হয়ে গেছে শূন্যতা, ভিতরে নাই কিছু, খেয়ে ফেলেছে, সেখানেও ফাঁকি। একদিন হঠাৎ করে একটু শক্ত কিছু খাবেন, দেখবেন যে দাঁত কতখানি গুঁড়ো হয়ে এক কানাতে ভেঙে চলে গেছে, ওটাও সাইকোটিক। তার মানে প্রতারণা, যে প্রতারক যে সে রোগের সাথেও প্রতারণা করে। আচ্ছা, তারপরে আসে আমাদের সেক্সুয়ালিটি বা যৌনতা। অ্যানাকার্ডিয়ামকে যত যে বলা হয় যে হে অ্যানাকার্ডিয়াম তোমার সেক্সুয়ালিটি বলো, প্রথম সালবে ও একটা মহাপাপ, ও আমি করি না, ওটাকে আমি অবদমন করি। এই জন্য দেখবেন আপনারা যারা বইতে পড়েছেন যে যৌনতা অবদমন কথাটা এতটুকু লেখা আছে, যৌনতা অবদমন, এই ব্যাখ্যাটা কি? অবদমন বলতে কি বুঝিয়েছেন? তার মানে সে সেক্সুয়ালিটিকে সে চাপা বা দমন করে রাখে, ওটাকে প্রকাশ করে না, ওটাকে যেখানে সেখানে ব্যবহার করে না, করতে চায় না। কিসের জন্য? পাপ হবে। কখন? যখন তার ওই যে দুইটা শয়তান, একটা শয়তান আর একটা ভালো ফেরেস্তা আছে না তার কাছে, একটা দুষ্ট শয়তান আর একটা ফেরেস্তা, ওই ফেরেস্তা যখন ভর করে তারপরে দ্বৈততার, তখন মনে করে এসব পাপ, এই হস্তমৈথুন করা পাপ, এই সহবাস করা পাপ, এগুলো করা যাবে না, ওগুলো ভালো না। তখন ওইটাকে সে অবদমন করে। এই অবদমন থেকেও সে আরও রোগে ভোগে। সেক্সুয়াল অবদমন অত্যন্ত রোগ সৃষ্টি করতে পারে, বিশাল ধরনের রোগ সৃষ্টি পারে, স্ট্রোক পর্যন্ত করিয়ে ফেলতে পারে মানুষকে। তাইলে সে সেক্সুয়ালের ভিতরে সে সবসময় মনে করে এটা ভালো না, এটা পাপ, এটাকে যত সময় আমি করে রাখতে পারবো, চেপে রাখতে পারবো। তাহলে আমাদের এই রোগীগুলোর ভিতরে এরকম একটা ডিলিউশন, এরকম একটা চিন্তা চেতনা, বদ্ধ ধারণার পরে তারা বসবাস করে, বিয়ে করে না, আজীবন বিয়ে করে না, এরকম লোক হতে পারে আমাদের এই পাপের জায়গার থেকে, মানে পাপ বোধের জায়গার থেকে বা দ্বৈত মনের জায়গার থেকে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের তার জেনারেল সিমটমের ভিতরে। জেনারেল সিমটম তো না, পার্সোনালি না, জেনারেল, তার মানে রোগীর মেন্টাল জেনারেল। ঠিক আছে, এবার আমাদের ঔষধের ধরনে আসতে হবে। আমি পাইলাম রোগীর ধরনটা, রোগীর পার্সোনালিটি পেলাম বা রোগীর প্যাটার্নটা পেলাম, রোগের প্যাটার্ন পেলাম, যে এই রোগীটার এই ধরনের রোগ নিয়ে বসে, রোগের চরিত্রগুলো নেই। রোগীর চরিত্র কি? রোগটা তো একটা গাছে ফলেছে, সেই গাছটা কি? একটা টক আম গাছ, আর একটা মিষ্টি আম গাছ, আর একটা ঝাল, আর একটা তিতা, এক আঙ্গিনার পরে লাগিয়ে যদি আমি একটা আশা করি যে এই আম গাছের গোড়ায় আমি পটাশিয়াম দেব, লেবু গাছের গোড়ায় পটাশিয়াম দেব, আবার গোলাপ ফুলের গাছের সময় আমি পটাশ সার দেব, তাহলে হবে? আমার কোনোটাই লাগবে ইউরিয়া, কোনোটায় পটাশ, কোনোটায় ফসফেট, কোনোটায় ঢ্যাপ। ঠিক আছে, তার প্রকৃতিটা আমার বুঝতে হবে। তাইলে আমার ওই গাছের প্রকৃতিটা বুঝতে হবে যে গাছ তোমার কি ক্ষতি হয়েছে, তুমি কোন ধাতুর গাছ, তোমার নেচার কি, তার রোগের নেচারটা ধরতে হবে যে তুমি কে। কারণ আমরা মানুষ এতগুলো না, আমাদের ধাতু আলাদা, সব ধাতু আলাদা। এই ধাতুর জন্য আমরা চিন্তা চেতনা, বডির নেচার, আচার আচরণ, সেক্সুয়ালিটি সব আলাদা হয়ে গেছে।
আচ্ছা, তাহলে আমরা ঔষধের ধরনের ভিতরে প্রথমে পাবো মূল লক্ষণ বা কিনোটস। কি মানে চাবি, নোট মানে মূল। তালা খুলতে গেলে তো চাবি আমার মূল। এই কিনোটস কিন্তু আমার কথা নয়, কিনোটস কিন্তু ডাক্তার অ্যালেন সাহেবের কথা। ডাক্তার অ্যালেনের একটা বই আছে কিনোটস, কিনোটস সিমটম। যদিও কিনোটস সিমটম সব কিছু এসেছে কিনা, অতিরিক্ত এসেছে কিনা সেটা একটু বিবেচনা করে দেখা প্রয়োজন আমাদের। যাই হোক, সেই কিনোটস আমাদের প্রত্যেকটা ঔষধের কিনোটসগুলো বের করতে হবে। এটাই কিন্তু আমার ঔষধের এত সময় রোগ এবং রোগী। আমার ভেষজের কথা বলেছিলাম, ভেষজের নিজস্ব কী কী আছে সেখানে আছে দ্বৈত ব্যক্তিত্বের অনুভূতি, সেন্সেশন অফ ডুয়েল পার্সোনালিটি। আমরা ভেষজ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই গাছের বীজ, ওই কষ বলেছিলাম কোষ্টিক কষ, ওই ফলের উপরে যে বিচির উপরে যে আমের উপরের বিচির ভিতরে একটা খোসা থাকে না শক্ত, তালের শ্বাস কাটি তার উপরে একটা খোসা থাকে না, এই আমাদের ফলটার ভিতরের উপরে যে খোসাটা, ওই খোসাটা যখন প্রুভিং করা হয় বা যতবার ধরা হয়, আমি বলেছিলাম যে কোষ্টিকটা যদি ধরা হয় সেখানেও ফোসকা পড়ে যায়, তাহলে একটা বিষাক্ত অনুভূতি তার ভিতরে আসে। ওইটা আর ওইখানে বলেছিলাম যে ক্যানাবিস ইন্ডিকার মতো দ্বৈততা এবং ধোঁয়াশা, চিন্তা চেতনায় ধোঁয়াশা সৃষ্টি হয়, এরকম একটা কথা বলেছিলাম না সকালে, এই বিকালে প্রথম ক্লাসে। ধোঁয়াশা সৃষ্টি হয়, তার মানে কি ওই দ্বৈত ব্যক্তির সেন্সেশনের ভিতরে ডবল পার্সোনালিটি। ডবল পার্সোনালিটি যে কথাটা কতবার আসছে আমাদের এই ভিতরে, দেখেন প্রত্যেকটা জায়গা কভার করে, এই লক্ষণে কভার করে, জেনারেল লক্ষণে কভার করে, ঔষধে কভার করে, মানসিক লক্ষণে কভার করে, রোগের ক্ষেত্রে যে কভার করে, এই লক্ষণের মূল্য সবচেয়ে বেশি। কারণ তোমার ব্যবহার সব জায়গায় আছে। আপনাদের আগে একটা কথা শিখিয়েছি, রোগী যে কথাটা বারবার বলে সেই কথাটাকে মূল্যায়ন দেবেন। কিসের জন্য? কারণ তার শরীরের ভিতর থেকে চায়, তার ধাতু চায়, তার ভাইটাল ফোর্স চায়, জীবনী শক্তি চায়, যে কথাটা বারবার বল। তার মানে একটা রোগী এসে, স্যার আমার এত এত রোগ তো ধরলেন, ঘুমটা যদি হতে পারতাম তাহলে মনে হয় অর্ধেক রোগ ভালো হয়ে যেত। খেয়াল করেন, রোগী লিপির ভিতরে, কথার ভিতরে ঘুমাইতে পারলে মনে হয় রোগ অর্ধেক ভালো হয়ে যেত। আবার অনেক সময় কথাটা হয়ে যায়, স্যার আপনাদের হোমিওপ্যাথিতে কি ঘুমের ঔষধ আছে? আবার কতক্ষণ পর বলো, স্যার এই এই ঔষধ খাই, ঘুমাতে পারি না, সারা রাত অস্থিরতায় বিছানে যায়, যদি একটু ঘুমাতে পারতাম স্যার। আবার যখন ঔষধ দিয়ে দেন, স্যার এর ভিতরে ঘুমের ঔষধ আছে। তার মানে কি জীবনী শক্তি বারবার অ্যাপ্লিকেশন করছে, দরখাস্ত করছে যে হে ডাক্তার আমার ওইটা নিয়ে কষ্ট বেশি বলে জীবনী শক্তি বারবার ওইখান থেকে উৎসাহিত করছে, এই কথাটা বল, এই কথাটা কনফার্ম হ, অতএব এই লক্ষণের মূল্য বেশি। তাহলে আমি সকালে বলেছিলাম যে আমাদের এই আজকের আলোচনার ভিতরে 7টা জায়গার ভিতরে কথা আছে, 7টা জায়গায় পূরণ করেছে সে। ঘর পূরণ করেছে, পাটাতন পূরণ করেছে, আঙ্গিনা পূরণ করেছে, বারান্দা পূরণ করেছে, সামনের গেট পূরণ করেছে, রাস্তা পূরণ করেছে। তাহলে যারে সব জায়গায় পাবেন তার তো অধিকার একটু বেশি। এই জন্য 7টা জায়গা পছন্দ করেছে। সেটা কি? স্যার ক্ষুধা পেট হইলেই আমার সব রোগ বেড়ে যায়, আমার ক্ষুধা পেটে আমি থাকতেই পারি না, এই লক্ষণটা। তারপরেই চলে আসছে আমাদের এই ডুয়েল পার্সোনালিটি, এই কথাটাও বিভিন্ন জায়গায় আসছে। অতএব এইগুলো নিয়ে শেষে যে দেখবেন ঔষধ নির্বাচনের সময়, এটা আজকের ক্লাস নিতে পারবো না আমাদের। তার মানে কেস টেকিং, এতে অ্যানালাইসিস, ঔষধ অ্যানালাইসিস প্যাটার্ন একটা জায়গা দিয়েছি। তার মানে ঔষধের গাণিতিক হিসাব আমরা কিভাবে করব, এগুলো তো নিলাম, নিয়ে যে আমার যে একক ঔষধে আসতে হবে সেটার ম্যাথমেটিক্সটা কি, সেই গাণিতিক হিসাবটা ওইখানে দেখে দেখা যায় যে কে ওখানে যে অধিকারগুলো নিয়েছে, এই যে এতগুলো লক্ষণ গেছে, ওইখানে যে কে চেয়ারম্যান হয়েছে, কে মেম্বার হয়েছে, হ্যাঁ কে বেশি আছে, এটা দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা দ্বৈত পার্সোনালিটি আমরা এখন আর রেপার্টরি আলোচনা করবো না, শুধু লক্ষণগুলো বলে যাই। তাহলে দ্বৈত পার্সোনালিটি, যেটাকে বলা হয় সেন্সেশন অফ ডুয়েল পার্সোনালিটি, তার মানে তার অনুভূতির ভিতরে সবসময় দ্বৈততা থাকে। খাবারে তার উপসর্গ কমে, তার মানে বেটার ফর্ম ইটিং। এই বেটার ফর্ম ইটিংটা হলো আপনার কার ভাষা? বেটার ফর্ম ইটিং, এটা কার ভাষা? রেপার্টরির ভাষা না, রুব্রিকের ভাষা, রেপার্টরির বইয়ের ভাষা রুব্রিক, এটা হলো রুব্রিক। আর ম্যাটেরিমেটিকের ভাষাটা হবে কি? স্যার খাবার খেলে আরাম ঠেকি, খাবার খেলে আমার রোগ কমে যায়, সে বলবে এটা। এইটাকে আমাদের রেপার্টরির ভাষায় নিয়ে যেতে হবে, বেটার ফর ইটিং। এইবার খুঁজতে হবে যে এই লক্ষণটার পরে কয়টা মেডিসিন আমাদের আছে, ওই লক্ষণটার পরে কয়টা মেডিসিন আছে, সেই লক্ষণটার পরে কয়টা মেডিসিন আছে, কোন লক্ষণটা, কোন ঔষধটা অনেককে কভার করেছে, অনেক লক্ষণকে টাচ করেছে, সেইটাই হলো তার জন্য নির্বাচিত ঔষধ।